আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে আমাদের বিজয় 4.0 ব্যাচের যে ক্লাসগুলো প্রথম এক সপ্তাহের ক্লাস আমরা পাবলিকলি নিচ্ছি, প্রথমত তোমাদের কোয়ালিটি বোঝানোর জন্য এবং এই ক্লাসগুলো যেন সকলের মাধ্যমে ছড়ায় যায়, যেহেতু হচ্ছে আমরা বেশিরভাগ ক্লাসই বর্তমানে শুরুতে শর্ট সিলেবাসের বাইরেগুলো নিচ্ছি, তো বেশিরভাগ স্টুডেন্ট উপকৃত হবে আমাদের ক্লাসগুলো দ্বারা। এই জন্য আমরা প্রথম এক সপ্তাহে ক্লাসটা ফ্রি রাখছি। আমাদের আজকের অধ্যায়ের নাম কি বাচ্চারা? আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। অনেক জায়গায় দেখবা আধা ঘন্টা 40 মিনিটে শেষ করে দিছে, বাট আমি একদম মানে যেভাবে পড়াইলে তোমার মাথায় গেঁথে যাবে পড়াগুলো, এইভাবে চ্যাপ্টারটা গোছায় নিয়ে আসছি। প্রথমত আমরা ইসাক স্যারের বই থেকে পড়াগুলো দেখব কি কি পড়া আছে, এরপর ওইগুলো সহজ করার জন্য একদম আমার নিজের হ্যান্ড নোট আছে, ঠিক আছে? এরপর তুমি কীরকম ক্লাসে শিখলা তা টেস্ট করার জন্য বিগত বছরের মেডিকেল ও ডেন্টালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আমরা স্লাইডে নিয়ে আসছি, মানে একদম কমপ্লিট প্যাকেজ। একই ক্লাসে তোমার নোটগুলো পড়া হয়ে যাচ্ছে, পড়া কিভাবে গুছায় পড়বা এটা বুঝে যাচ্ছ, এবং রিভিশন টাইমে যেন পড়াটা কমে যায়। তোমরা বেশিরভাগই অভিযোগ করো শেষ সময় গিয়ে আমাদেরকে বলো মেসেজ দিয়ে যে ভাইয়া রিভিশন দিতে অনেক বেশি সময় লাগতেছে, কি করব? যখন পড়ছিলাম মেইন চ্যাপ্টারটা তখনও 3 ঘন্টা লাগতো, এখনও 3 ঘন্টা লাগে। এটা কেন হয়? মানে রিভিশনে গিয়েও কেন হচ্ছে তোমাদের সময় কমে না? কারণ তুমি যে ক্লাসটা করছো ওই টিচার তোমাকে এভাবে পড়াইছে। কীভাবে পড়াইছে আমি বলে দিই, মিলায় দেখো, আমি কারণ নাম নিব না, মোটামুটি সবাই একই ধাঁচে পড়ায়। তো তুমি যেই টিচারের ক্লাসে কাজটা করছো সেই টিচার তোমাকে এভাবে পড়াইছে যে জগতের শ্রেণীবিভাগ দুটি, এভাবে পড়াইছে জগতের শ্রেণীবিভাগ দুটি। তারপর হচ্ছে তোমার ভৌত জগৎ মূলত 4টি উপাদানের সমন্বয়ে গঠিত, স্থান, কাল, ভর, শক্তি। এইভাবে শুধু বইটা দেখায় পড়ায় গেছে এবং মাঝখানে 2-1টা বেসিক কথাবার্তা বলছে। এখানে দাগায় দিছে যে সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম। তো তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ এই যে স্থিতিস্থাপকতা, তারপরে দৃঢ়তা, ভঙ্গুরতা, ইংলিশটা জেনে রাখবা, এগুলা পরীক্ষায় আসে। এমনি পড়ায় চলে গেছে। পড়াটা যে গুছানোর বিষয় আছে এটা কিন্তু টিচার কোনোভাবে বলে নাই। এখন আমার এটা হচ্ছে র্যান্ডম ক্লাস। এখন আমার ক্লাসে কি করছি দেখো, এই যে 3 পৃষ্ঠার পড়া দেখো, প্রথম 3 পেজের পড়া, প্রথম 3 পেজে শুধুমাত্র এই পড়াগুলো পড়তে হবে। এক জায়গায় নিয়ে আসছি সাধারণ পদার্থবিজ্ঞান, যেখানে হচ্ছে বলবিদ্যা, হচ্ছে ধর্ম, ধর্ম কি কি, সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম, সাধারণ ধর্ম কি কি এগুলা পড়বা, বিশেষ ধর্মগুলো এগুলা পড়বা। এখন বলো কার রিভিশনের সময় বেশি লাগবে? তোমার নাকি যেই স্টুডেন্টরা শুধুমাত্র বই দেখানোর ক্লাস করলো তার রিভিশনে বেশি সময় লাগবে? এটা দেখো তোমার হাতের লেখা, তোমার নিজের হাতের লেখা থাকবে, এটা নিজে হাতের লেখা গুছাইছো এমনি, তুমি দেখলেই সব মনে হয়ে যাবে। বইয়ের টাইপিং লেখা আর হাতের লেখার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, ঠিক আছে? আমরা সব কিছু গুছাই আনি এবং তুমি দেখবা যে যত গুরুত্বপূর্ণ তথ্য সব এক জায়গায়। দেখো ধারণা, অনুকল্প, স্বীকার্য, নীতি, তত্ত্ব, সূত্র, যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব সব একসাথে। তাহলে বলো কার বেশি মনে থাকবে, কার রিভিশনের সময়টা কম লাগবে? আশা করি বুঝতে পারতেছো। আমরা পড়াশোনা শুরু করা যায়, ঠিক আছে? ওকে, ক্লাস নোটটা আবার প্রথম জায়গায় নিয়ে যাই। আচ্ছা, ভৌত জগৎ ও পরিমাপ, তাই না? তার মানে এখানে পরিমাপের কিছু পড়া আছে এবং ভৌত জগতের কিছু পড়াশোনা আছে। পরিমাপের মধ্যে দৈর্ঘ্যের এককগুলো পড়তে হয়, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোনটা, লাইট ইয়ার, পারসেক, এগুলো পড়তে হয়। ফার্মি সমান কত, অ্যাটোমিটার সমান কত, ন্যানোমিটার সমান কত, এগুলো সামনে পড়া। এবং পরিমাপের কিছু ত্রুটি আছে, ত্রুটিগুলো সম্পর্কে অঙ্ক আসে, গত বছর মেডিকেলও আসছে। এবং ভৌত জগৎ মানে জগতের মধ্যে কী কী উপাদান আছে এগুলো নিয়ে কিছু পড়াশোনা, ঠিক আছে? চ্যাপ্টারে একদম এগুলো নিয়েই, এবং কিছু বিজ্ঞানী নাম আছে, একক মাত্রা আছে, এছাড়া আর কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, তাহলে আমরা প্রথম পেজে দেখব এই যে এখানটার কথা আছে জগতের শ্রেণীবিভাগ দুটি, ভৌত জগৎ, জীব জগৎ। জীবন আসবে না, জাস্ট একবার রিডিং, এটা আর পড়া দরকার নাই, একবার পড়বা, জীবন আর পড়বা না। পড়া শুরু এখান থেকে, সরাসরি প্রশ্ন আসবে ভৌত জগৎ মূলত কয়টি উপাদানের সমন্বয়ে তৈরি? তো দেখো স্থান, কাল, ভর, শক্তি। এই যে স্থান, কাল মানে সময়, ভর, এই জিনিসগুলো কিন্তু আমাদের যে নিউটনীয় যে বলবিদ্যা আমরা পড়ি, বর্তমান যে নিউটনিয়ান ফিজিক্স, এগুলোই কিন্তু ধ্রুবক ধরা হয়। ধর আমি তোমাকে বললাম একটা লাঠি এতটুকু লম্বা, 10 মিটার, তুমি পৃথিবীর উত্তর কোণায় নিয়ে যাও, দক্ষিণ কোণায় নিয়ে যাও, চাঁদে নিয়ে যাও, এই 10 মিটার কিন্তু 10 মিটারই থাকবে, চেঞ্জ হবে না। একইভাবে পৃথিবীতে কোনো বস্তুর ভর যদি হয় 50 কেজি, চাঁদেও তার ভর 50 কেজি হবে, রাইট? 5 সেকেন্ড 10 সেকেন্ড পৃথিবীতে যত
চাঁদৈখিক ততই। তার মানে এই জিনিসগুলা নিউটনীয় বলবিদ্যায় স্থান কাল এবং ভর নিউটনীয় বলবিদ্যায় ফিক্স ধরা হয়, ধ্রুবক ধরা হয়। কিন্তু একই জিনিস তুমি যখন আবার আপেক্ষিকতার তত্ত্বে চলে যাবা, আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব, ওইখানে আবার কি চেঞ্জ হয়। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে কোনগুলো আপেক্ষিক তত্ত্বে চেঞ্জ হয়, এই তিনটা চেঞ্জ হয়। আর নিউটনীয় বলবিদ্যা এগুলো কি ফিক্সড। ওকে, তাহলে প্রথম পড়া এখান থেকে গেল। এই যে দেখবা এই পড়ার এখানে আবার 4% একটা পড়া আছে, এই পেজে যা কিছু পড়া আছে আমরা এইখানে শুধুমাত্র কয়েকটা লাইনে নিয়ে আসছি, এখান থেকে পড়ে ফেলবা। ভৌত জগতে মূল উপাদান 4টি, স্থান কাল ভর শক্তি। ঠিক আছে, এখন ছোট্ট একটা পড়া আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, যে আমরা যখন কোনো বস্তুকে ভাঙতে থাকি, বস্তুটা তো বড়, ভাঙতে ভাঙতে অণু পরমাণু লেভেলে যখন যাই, এটা কোথায় গিয়ে শেষ হয়? এটা কি অণু পরমাণু পর্যন্তই শেষ হয় নাকি আরও ডিপে যায়? এ হচ্ছে আমাদের প্রশ্ন। কথা বুঝতে পারছো কিনা? তাহলে একটা বস্তুকে যখন আমি ভাঙা শুরু করি, প্রথমে অণু পাইলাম, অণুটা একটু বড়, অণু থেকে পরমাণু কি আরও ছোট। এখানে কিন্তু শেষ না, আমরা জানি পরমাণুতে 3 ধরনের স্থায়ী কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এই যে পরমাণুর স্থায়ী ও অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা কয়েকটা নাম বলতে পারবা তোমরা? কমেন্ট করো তো কেমিস্ট্রিতে পড়ছো কিনা। অস্থায়ী কণিকা কোনগুলো? স্থায়ী তো আমি বলে দিলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে যদি এই কণিকাগুলাকে, স্থায়ী অস্থায়ী যেটাই হোক, কণিকাকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়। কোয়ার্ক নিয়ে কোথায় পড়াশোনা আছে? জ্যোতির্বিজ্ঞানে। জ্যোতির্বিজ্ঞান পড়ানোর সময় ডিটেলস পড়াবো কোয়ার্ক থেকে, কিভাবে কোয়ার্ক তৈরি হয়, কোনটায় যায়, এগুলো আসে পরীক্ষায়। এই কোয়ার্ককে যদি ভাঙো তখন তুমি লাস্টে পাবা শক্তিগুচ্ছ। তাহলে কোনো বস্তুকে ভাঙলে সর্বশেষে কী পাওয়া যায়? শক্তিগুচ্ছ পাওয়া যায়। ঠিক আছে, এবং এই সিরিয়াল থেকে যে কোনো সময় প্রশ্ন চলে আসতে পারে যে কোনটি সঠিক ক্রম। কোয়ার্কটাকে আগে দিয়ে দিল, কণিকাটাকে পরে দিয়ে দিল, প্রশ্ন হয়ে যাবে। ওকে, গেল। আমরা এই ভৌত জগতের অধ্যায়ের নাম কি? ভৌত জগৎ ও পরিমাপ। আমরা এই ভৌত জগতের কত পার্সেন্ট জানতে পারছি? 4% জানতে পারছি। তাহলে কত পার্সেন্ট অজানা? 96%, 96% অজানা। যে কোনো এক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, হয় জানা না হয় অজানা থেকে প্রশ্ন আসবে। মেসন, বোসন এরকম, তাই না? মেসন, বোসন এরা কি? অস্থায়ী কণিকা। একজন কমেন্ট করছো, ভেরি গুড, সোমাইয়া কমেন্ট করছো। ওকে, পদার্থবিজ্ঞানের আমরা প্রকারভেদের মধ্যে সাধারণ পদার্থবিজ্ঞান পাবো। এই সাধারণ পদার্থবিজ্ঞান, তাপবিজ্ঞান, শব্দবিজ্ঞান, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, মানে প্রশ্ন অপশন বানানো কঠিন। তারপরেও যদি কখনো স্যাররা দুষ্টামি করতে চায় তোমার সাথে, এই জায়গাটায় দুষ্টামি করতে পারে, এই যে 7-8 নম্বর পয়েন্টটায় দুষ্টামি করতে পারে। কারণ আমাদের বইয়ে লেখা আছে পারমাণবিক বিজ্ঞান, আণবিক বিজ্ঞান বলতে বইয়ে কিছু লেখা নাই। তো স্যাররা যদি অপশন বানাতে চায় কোনটি পদার্থবিজ্ঞানের অংশ নয়, দিতে পারে আণবিক বিজ্ঞান, জাস্ট সেফ থাকার জন্য পড়ে রাখবা। ঠিক আছে, এছাড়া এটা তুমি মুখস্থ করার কিছু নাই, তুমি এমনিই জানো। আমাদের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় আছে না, জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায় আছে না, ওইগুলোই তো আলোক বিজ্ঞান। শব্দ নিয়ে আমরা 9-10 পরে আসছি না। তাপগতিবিদ্যা অধ্যায় আছে না আমাদের, চুম্বক অধ্যায় আছে না, বুঝতে পারছো কিনা, সেমিকন্ডাক্টর অধ্যায় আছে না, ওইগুলাই। মানে এগুলো কিন্তু এক্সট্রা করে মুখস্থ করবো না তুমি, জাস্ট মাথা মাথায় ঢুকাবা যে এগুলো বলতে ফিজিক্সে কিছু একটা আছে। ওকে, এখন আমাদের যে সাধারণ পদার্থবিজ্ঞান, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, বলবিদ্যা আর হচ্ছে পদার্থের ধর্ম নিয়ে আমাদের পড়তে হয়। এখন বলবিদ্যা থেকে কি জানতে হবে? বলবিদ্যাকে ভাই অঙ্ক করা শুরু করবো না, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা এটা যে বলবিদ্যার অংশ, এটা তুমি জেনে রাখবা। মানে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা কার অংশ? বলবিদ্যার অংশ। এরপরে গিয়ে তুমি জানবা যে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলো আবিষ্কার করছে কে। আমরা একটু পরে বিজ্ঞানী নাম পড়বো, সেখানে লেখা আছে। ওকে, এইখানে এই পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, পদার্থের সাধারণ ধর্ম, পদার্থের বিশেষ ধর্ম। তো বইয়ে একটা ভুল আছে, এই স্থিতিস্থাপকতা যে বৈশিষ্ট্য, এটা বইয়ে সাধারণ ধর্মে এবং বিশেষ ধর্ম 2 জায়গায় লেখা দিছে। তো এই জন্য আমরা বই 2 জায়গায় এই জায়গায় লিখছি, বাট তুমি বিশেষ ধর্মের মধ্যে পড়তে পারো। আচ্ছা, তো সাধারণ ধর্মের মধ্যে মেইন যেগুলা আমরা ছোটবেলা পড়ে আসছি, সকল পদার্থ জায়গা দখল করে, তাই না? সকল পদার্থে কি নির্দিষ্ট একটা ভর থাকে, মানে ওজন থাকে, রোধ থাকে, বিস্তৃতি থাকে, মানে সকল পদার্থ একটা জায়গা দখল করে, মানে কি একটা বিস্তৃত অংশ থাকবে, তো বিস্তৃতি আছে, তাই না? সকল পদার্থের রোধ আছে, ওজন আছে। এমন কোনো পদার্থ দেখাতে পারবা যার ওজন নাই? না, এটা তো পদার্থ না, এটা কি অপদার্থ হয়ে যাবে, তাই না? তাহলে সাধারণ ধর্ম কোনগুলা? যা সবার মধ্যে আছে। আর বিশেষ ধর্ম কোনগুলা? যারা তরল, গ্যাস, কঠিন এর ভিত্তিতে আলাদা। যেমন দেখো, আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানি যে একটা বিশেষ ধর্ম হচ্ছে, এরা যদি তুমি বাড়ি মারো ভেঙে যাবে। এই যে এটা আমার কলম, এটা ভাঙবো না আমি, এখন ভুলেও ভাঙবো না, ভাঙলে আমি লিখবো কি দিয়া। তবে আমি যদি এটা এভাবে জোরে শক্তি খাটাই, এটা কিন্তু ভেঙে যাবে। তার মানে ভঙ্গুরতা, ফ্র্যাজাইলিটি,
এই যে আমি যখন এই স্মার্ট বোর্ডটা কিনছি, এই স্মার্ট বোর্ডের বক্সের মধ্যে লেখা ছিল ফ্রেজাইল, কেয়ার, কি বলে ওই যে মানে হ্যান্ডেল কেয়ারফুললি, মানে সাবধানে ধরবেন, এটা কিন্তু ভঙ্গুর, পড়ে গেলে ভেঙে যাবে। তার মানে ফ্রেজাইলিটি মানে কি, ভঙ্গুরতা, কঠিন পদার্থ ভাঙে। পানিরে কোনো সময় ভাঙতে পারবা যতই বাইরেও, পানি কিন্তু ভাঙবে না। তার মানে এটা কার বৈশিষ্ট্য, কঠিন পদার্থের বৈশিষ্ট্য। স্থিতিস্থাপকতা, রাবার টানে না, ইস্পাত বেশি স্থিতিস্থাপক নাকি রাবার বেশি স্থিতিস্থাপক, কমেন্ট করো তো। এই যে স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি, এরপর দৃঢ়তা, রিজিডিটি, ইংলিশ নামগুলো সহ লাগবে, পরীক্ষায় অপশন ইংলিশে দেওয়া দেয়। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম সব অপশন ইংলিশে দিয়ে দিছে মেডিকেলে। আচ্ছা, তরল পদার্থের ক্ষেত্রে পৃষ্ঠটান নামে একটা বৈশিষ্ট্য আছে, যার অপর নাম আছে তলটান। এটা কিন্তু শুধুমাত্র কি তরল পদার্থের বৈশিষ্ট্য। আর তরল ও বায়বীয় দুইটার ক্ষেত্রেই, যাকে আমরা বলি প্রবাহী, তরল ও বায়বীয় দুইটাকে একসাথে বলা হয় প্রবাহী। কি বলা হয়, প্রবাহী। প্রবাহীর বৈশিষ্ট্য হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি, খুবই গুরুত্বপূর্ণ, ইংলিশ সহ জানতে হবে। ঠিক আছে, একজন বলছো বিগ ফ্যান, থ্যাংক ইউ। আচ্ছা, বিগ ফ্যান মানে বড় পাখা নাকি? আচ্ছা, তরল ও বায়বীয় পদার্থ একসাথে বলা হয় প্রবাহী। তোমাদের প্রতি আমার প্রশ্ন, সংকোচনীয় প্রবাহী কোনটা, অসংকোচনীয় প্রবাহী কোনটা, কমেন্ট করো ফার্স্ট। কোন প্রবাহী, কারণ প্রবাহী তো দুইটা, হয় তরল নয় বায়বীয়, যে কোনো একটা আনসার হবে। সংকোচনীয় প্রবাহী কোনটা, অসংকোচনীয় প্রবাহী কোনটা, কমেন্ট করো দেখি কে জানে। ঠিক আছে, এই প্রবাহীর স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের কি বলে ঘর্ষণ, ঘর্ষণ, এটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা। ওকে, এই জিনিসগুলো পড়তে হবে এখান থেকে, এগুলোর বিস্তারিত সপ্তম অধ্যায়ে আছে। ঠিক আছে, আমরা এখানে কিছু যন্ত্র নিয়ে পড়াশোনা করব যা বইয়ের বিভিন্ন জায়গায় ছড়ায় আছে, কিন্তু অন্যান্য রাইটারের বইয়ে, তপন স্যারের, প্রামাণিক স্যারের বইয়ে সুন্দর করে এগুলো দেওয়া, তাহলে আমাদের পড়ে ফেলতে হবে, যেহেতু যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তাই না? তো প্রথমে হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, ব্যারোমিটার, তাই না? বায়ুর চাপ বলতো কে পরিমাপ করেন, বিজ্ঞানীর নাম কি, বা ব্যারোমিটার আবিষ্কার করছে কে, বিজ্ঞানীর নাম কি? বায়ুর চাপ পরিমাপ করেন কে, ব্যারোমিটার। বায়ু ব্যারো, বায়ু ব্যারো, ইজি কিন্তু। উষ্ণতা বা তাপমাত্রা মানে হচ্ছে থার্ম, থার্ম, তাই না? থার্মোডাইনামিক্স, থার্মোমিটার, যে থার্মোমিটার দিয়ে কি মাপে, জ্বর মাপে, তাহলে কি উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা মাপে কোনটা দিয়ে, খেয়াল করো, এটা কিন্তু হাইগ্রোমিটার। গ্রো, গ্রো, GROW, যে গ্রো আছে না, এই গ্রো, ড্রো কিন্তু না, ডি কিন্তু না, ঠিক আছে, এটা কিন্তু হাইগ্রোমিটার। ওকে, এরপর দেখো আমাদের হচ্ছে গতি মাপার যন্ত্র। গতি মানে কি, স্পিড, গতি মানে হচ্ছে স্পিড, গতি মাপে স্পিডোমিটার দিয়ে। ঠিক আছে, গতি মাপে কি দিয়ে, স্পিডোমিটার দিয়ে। ওকে, আচ্ছা, এছাড়াও বইয়ে ছড়ায় সেটা কিন্তু তথ্য আছে, যেমন পরমাণু নিউক্লিয়াসকে ভাঙে কোন যন্ত্র দিয়ে, রিঅ্যাক্টর নামক যন্ত্র দিয়ে। এবং এখানে একটা ছোট্ট তথ্য, যে বিজ্ঞানের কল্যাণে 10⁻30 মিটার আকৃতির মৌলিক কণাসহ, মানে কত পিচ্ছি, 10⁻30 মানে কি, একের নিচে 10⁻30, অনেক পিচ্ছি একটা মান। এই মৌলিক কণাসহ আমরা 10⁻30 মিটার, মানে এত আলোকবর্ষ দূরের আমরা আকাশও কি দেখতে পাই। এটা শুধু জানার জন্য যে আমরা বিজ্ঞানের থ্রুতে কত কিছু জানতে পারছি, জাস্ট এটা পরীক্ষা আসার মতো না। ওকে, আমাদের এই পেজে যা যা ছিল আমরা কিন্তু পড়ে ফেলছি, এর বাইরে কিন্তু তোমার আর কিছু লাগবে না। ওকে, এখানে এই যে দেখো রিঅ্যাক্টর যে পড়াটা আমি তোমাকে পড়ায় দিছি, রিঅ্যাক্টর নামক যন্ত্রের সাহায্যে পরমাণু নিউক্লিয়াসকে ভাঙা হয়। এটা পরীক্ষায় সাহায্যে চোখে পড়লে দিতে পারে, এছাড়া কিছু লাগবে না। এখান থেকে দেখতে পারো আমাদের ধারণা, তারপর হচ্ছে সূত্র, এরকম অনেকগুলা একই টাইপের শব্দ আছে যা কিনা জীবনও পইরা কি মনে রাখা যায় না। তো এইটা ভাই আমরা কিভাবে পড়বো, আমার কন্টেন্ট থেকে পড়বো, একদম আমার নিজের লেখা, তপন স্যার, ইসাক স্যার এবং অন্যান্য রাইটার অনুশীলনী মিলিয়ে যত রকমের প্রশ্ন সম্ভব সব আমরা এখানে নিয়ে আসছি। তো প্রথমে আমরা একটু নিচে যাব, 2 নাম্বার পেজটা একটু আগে পড়বো। কেন পড়বো, একটা সুন্দর সিরিয়াল আছে আমাদের বইয়ে, সিরিয়ালটা হচ্ছে অ তো সু। সিরিয়ালটা কি, অ তো সু। কি বললাম কথাটা, সিরিয়ালটা হচ্ছে অ
ত সু। তো দেখো অতে হচ্ছে অনুকল্প, ততে হচ্ছে তত্ত্ব, সুতে হচ্ছে সূত্র। বিষয়টা হচ্ছে যেই সকল অনুকল্প তুমি প্রমাণ করতে পারবা তারা আর অনুকল্প থাকবে না, তারা হয়ে যাবে তত্ত্ব। যেই সকল তত্ত্ব তুমি প্রমাণ করতে পারবা তারা আর তত্ত্ব থাকবে না, তারা হয়ে যাবে সূত্র। তাহলে বলতে পারি প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে, প্রমাণিত তত্ত্বকে সূত্র বলে। শেষ। এখন চলো এই যে দেখো কোনো কিছু অনুকল্প সম্পর্কে, এটা তো আমরা বেসিক সূত্র দিলাম। এছাড়াও দেখো কোনো কিছু ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক যে চিন্তাধারা তার নাম অনুকল্প। কেন মনে রাখবো? সরেয় সরেয়া, এখানে আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? যা দেখা তুমি প্রশ্ন চিনবা, মানে প্রশ্ন পুরাটা তো আর তোমার দেখা মনে রাখা সম্ভব না, যে ওয়ার্ডটা দেখা তুমি চিনবা সেটা হচ্ছে আনুষ্ঠানিক। আনুষ্ঠানিক চিন্তাধারা কথাটা থাকলে তুমি কি দাগাবা? অনুকল্প দাগাবা। কিভাবে? সরেয় সমান সরেয়া, এভাবে। ওকে। কোনো কিছু সম্পর্কে অনুসন্ধানের জন্য যে অনুমিত সিদ্ধান্ত নেওয়া হয়, আবারও সে কি কথা? অনুমিত সিদ্ধান্ত। অনু এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। পড়া স্টাইল আশা করি বুঝতে পারছো, পুরাটা মুখস্থ করলে টিকবে না। গেল আমাদের প্রথম যে পড়া, এটা গেল। এখন দেখো ওই যে অতসু, অতসু এখান থেকে মিলা শুরু করবে। পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে বলা হয় তত্ত্ব। তার মানে বলতে পারি অনুকল্প প্লাস নিয়ম, নিয়ম মানে কি? যে প্রমাণটা সমান হচ্ছে তত্ত্ব। গেল। এখন সূত্রের মধ্যে আসো। অতসু তার মানে এবার কি? ত সু, প্রমাণিত তত্ত্বকে কি বলে? সূত্র বলে। কথা কি মিলাইতে পারছি? তপন স্যারের একটা এমসিকিউ আছে, কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কি ঘটবে তার বর্ণনা হচ্ছে সূত্র। তো আমি যেভাবে মনে রাখতাম, শর্ত কথাটা মনে রাখতাম যে শর্তে কি ঘটবে তার নাম সূত্র। শর্ত সূত্র, শর্ত সূত্র। শেষ। তাহলে এখান থেকে 3টা পয়েন্ট পড়া শেষ। আমরা উপরে গেলে দেখব আরও 3টা পয়েন্ট আছে। একটা হচ্ছে ধারণা বা কনসেপ্ট, স্বীকার্য বা পোস্টুলেট, নীতি বা প্রিন্সিপাল। এখন এই যে ধারণা, এটা খুবই বেসিক একটা জিনিস। আমরা ধারণা করি না? বিজ্ঞানীরা তো এরকম ধারণা করে, তাই না? মনে করো তুমি ধারণা করতেছো কালকে তোমার আম্মু ইফতারির সময় আলুর চপ বানাবে না, কি বানাবে? বিরিয়ানি বানাবে। তুমি এটা ধারণা করছো। তার মানে তোমার ধারণাটা তোমার একটা উপলব্ধি, তোমার একটা চিন্তা, তোমার একটা ভাবনা। এর যে সত্য এমন নাও হইতে পারে। এটা তোমার একটা অভিমত, জাস্ট সাধারণ একটা অভিমত। এমনও হইতে পারে বিরিয়ানি রান্না না করে ভাত রান্না করলো। তার মানে তোমার ধারণা হচ্ছে তোমার উপলব্ধি, তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার অভিমত। কথা বুঝতে পারছো কিনা? এটা কিন্তু খুব বড় একটা বিষয় না, এটা জানতে হলে ফিজিক্স পড়তে হয় না, এটা আর্টসের পোলাপানরা পারবে। পড়া শুরু এইখান থেকে, স্বীকার্য থেকে। তোমরা অবশ্যই শুনছো যে বোরের যে তত্ত্ব, প্রথমে রাদারফোর্ড 1911 সালে পরমাণু মডেল তত্ত্ব দিল। বলল যে সূর্যে যেমন চারপাশে গ্রহ ঘুরে, একইভাবে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে কি ঘরে? ইলেকট্রন ঘুরে। তো বোর কি করলো? এই তত্ত্বটাকে ভুল প্রমাণ করার জন্য 3টা স্বীকার্য দিল। স্বীকার্য মানে কি? আপনারা আমার এই 3টা কথা স্বীকার করে নেন, আমি এই জিনিসটাকে ভুল প্রমাণ করে দেখাবো। আগে আমার এই 3টা কথা স্বীকার করেন, স্বীকার করেন। স্বীকার না করলে আমি কিছু জানি না। তার মানে স্বীকার্য মানে কি? আগে স্বীকার করেন, পরে আমি প্রমাণ করতেছি। তার মানে এই 3টা স্বীকার্যের কোনো ব্যাখ্যা বোর নিজেও দিতে পারবে না, কারো কাছেই ব্যাখ্যা নাই। এটাকে মেনে নিলে বাকিগুলা প্রমাণিত হবে। তাহলে এই যে আমাদের বিষয়টা, বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়া, কোনো কিছু স্বীকার করে নেওয়া, তার নামই হচ্ছে স্বীকার্য। এটা ক্লিয়ার কিনা? স্বীকার্য বিষয়টা ক্লিয়ার? স্বীকার্য বিষয়গুলো ক্লিয়ার কিনা? বোর বলছে যে আপনারা আমার 3টা জিনিস মাইনা নেন, স্বীকার করে নেন, তাহলে আমি রাদারফোর্ডের তত্ত্ব কি ভুল প্রমাণ করতে পারবো। কক্ষপথ মাইনা নেন, কক্ষপথ এরকম হবে। আপনারা কৌণিক ভরবেগ মাইনা নেন, কৌণিক ভরবেগ mvr সমান n/2π। এটা যে উনি কোত্থেকে দিছে কেউ কিন্তু জানে না। তার মানে উনি কি বলছে? আপনারা স্বীকার করে নেন, আমি প্রমাণ করে দিচ্ছি। তার মানে বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়া হচ্ছে স্বীকার্য। তাহলে স্বীকার্য এক ধরনের ধারণা, রাইট? স্বীকার্য এক ধরনের ধারণা না? কারণ কি? উনি এটা ধারণা করছে যে এটা হইবে, এখন মাইনা নেন। তাহলে স্বীকার্য এক ধরনের ধারণা। কথা ক্লিয়ার? ওকে। এরপর দেখো কোনো বৈজ্ঞানিক তত্ত্ব
যে সার্বিক বিবৃতি দ্বারা শুরু হয় তার নাম হচ্ছে স্বীকার্য। যেমন বোরের তত্ত্ব, বোরের পরমাণু মডেল কি দিয়া শুরু হয়েছিল? 3টা স্বীকার্য দিয়া শুরু হয়েছিল। কথা কি ক্লিয়ার? ওকে। কোনো গাণিতিক সূত্র, যেমন বোরের যেই সূত্রগুলা, বোরের যে তত্ত্বটা প্রতিষ্ঠা করার জন্য কোনো পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া। কথা কি বুঝতেছো? আপনারা আমার 3টা জিনিস মাইনা নেন, আমি রাদারফোর্ডকে ভুল প্রমাণ করতেছি। এই হচ্ছে স্বীকার্যর কাহিনী। ক্লিয়ার? ওকে, এখন আসতেছি আমরা নীতির মধ্যে। নীতি বা প্রিন্সিপাল হচ্ছে সরাসরি তুমি প্রমাণ করতে পারবা। তো এই জিনিসটা সত্য, সত্য মানে নীতিটা অবশ্যই সত্য জিনিস। স্বীকার্য এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, ধারণা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, বাট মাইনা নিতে হবে। কিন্তু যেটা নীতি এটা একদম সত্য কথা। তাহলে আমি এই ত আর ত মিলাই পড়তাম যে নীতিগুলা সত্য, নীতিগুলা সত্য। আবার এমনিও মনে রাখা যায় যে যারা সত্যবাদী ব্যক্তি তাদের নীতি সবসময় কি করা থাকে, এক নীতির মানুষ, এমনি মনে রাখতাম। আচ্ছা, এটা দেখো, পদার্থবিজ্ঞানের ভিত্তির সাধারণ সূত্রগুলোকে নীতি বলা হয়। কেন? কারণ সূত্রগুলা কি ট্রু, সূত্র তো মিথ্যা হওয়া পসিবল না। একটি আদর্শ বা যুক্তিপূর্ণ আচরণ ভিত্তি যার সাপেক্ষে অন্যান্য বিষয়ের তুলনা, বিচার বিশ্লেষণ ও পরিমাপ করা যায়। তাহলে এখানে তুমি কি মনে রাখবা জানো? এই যে যুক্তি কথাটা মনে রাখবা, যুক্তিপূর্ণ আচরণ, এটাই হচ্ছে কি নীতি। বুঝতে পারছো? কিওয়ার্ডটা মনে রাখবা। তাহলে আমাদের যে 6টা পয়েন্ট ক্লিয়ার হইলো। অতঃ প্রথমেই ক্লিয়ার করছি, এরপর ধারণা, তারপর হচ্ছে আমাদের স্বীকার্য, আর হচ্ছে নীতি। এখন যেভাবেই প্রশ্ন আসুক তুমি পারবা। ঠিক আছে? ওকে, গেল। তাহলে আমরা বই থেকে দেখবা, আর কিছু বাকি নাই, সব কিছু ক্লিয়ার। বইয়ে দেখবা এগুলো পড়া হয়ে গেছে। ওকে, পারবো ইনশাল্লাহ। সবাই একটু জানাই দাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এইখানে দেখো 2টা তথ্য আছে। রেডিও টেলিস্কোপের ব্যবহার কোয়াসার এবং পালসার আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটা। নিচে দেখবা আরও ছোট ছোট 2-1টা তথ্য আছে। এই যে দেখো, চিকিৎসা বিজ্ঞানে 2-1টা পয়েন্ট আছে। রোগ নির্ণয়ে এক্স রে ব্যবহৃত হয়ে থাকে। ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসায় রেডিওথেরাপি প্রদান করা হয় এবং এতে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। তোমরা বলতে পারবা রেডিও আইসোটোপের উদাহরণ কি কি? দেখি কেউ কেউ বলতে পারো কিনা। রেডিও আইসোটোপ কয়টা উদাহরণ বলতে পারবা? এই যে তথ্যগুলা, এগুলা কিন্তু বইয়ে ছড়ায় ছিটায় দেওয়া, এবং আমরা কি করছি, এগুলাকে এক জায়গায় সাজায় নিয়ে আসছি। এই দেখো, নোটের মধ্যে কিন্তু ধারণা, নীতি, স্বীকার্য এগুলাও লেখা আছে, তাই না? তো তুমি পড়ার সময় যদি নোট করে ফেলো, পড়া কিন্তু সহজ হয়ে যাবে। এই যে দেখো, আমরা ওই পেজটার মধ্যে যেই তথ্যগুলা ছড়ায় ছিটায় ছিল, এগুলো একটা পেজে নিয়ে আসছি। দেখো, এক্স রের ব্যবহার, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কোনগুলা? ডিএনএ, আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এর গঠন জানতে সহায়তা করেছে। এর গঠন জানতে কি সহায়তা করেছে? কে? এক্স রে। ঠিক আছে? ওকে। জ্যোতির্বিদ্যা, রেডিও টেলিস্কোপের আবিষ্কার কোয়াসার এবং পালসার আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাত্র এই পেজ থেকে দেখাইলাম। ফ্যারাডে কর্তৃক আবিষ্কৃত তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা কি করছে? এটা প্রযুক্তির মূল ভিত্তি। সরাসরি প্রশ্ন আসতে পারে, প্রযুক্তির মূল ভিত্তি কি? এই যে ফ্যারাডের আবিষ্কৃত তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা থেকে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করা হয়েছে। মোটর, বুঝতে পারছো? জেনারেটরে অনেক কিছু আবিষ্কার করা হয়েছে এখান থেকে। এবার একটা প্রশ্ন আসছিল না যে সকল তত্ত্বের তত্ত্ব বলা হয় কোনটাকে? ওই রকম আর কি। ঠিক আছে? জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, এগুলো যন্ত্র আবিষ্কার করছে কি? তড়িৎ চুম্বক তত্ত্ব, এই আবেশের সাহায্যে। ঠিক আছে? ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসায় রেডিওথেরাপি প্রদান করা হয়। এবং আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম এই রেডিও আইসোটোপের নাম জানো কিনা? এখনও কিন্তু কেউ কমেন্ট করো নাই। আমি কিন্তু অলরেডি পড়ায় দিচ্ছি। রেডিও আইসোটোপের কোবাল্ট 60, কোবাল্ট 60 এটা একটা রেডিও আইসোটোপ উদাহরণ। ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা, নিউক্লিয় পারমাণবিক চুল্লিতে ফিশন বিক্রিয়া হয়। ঠিক আছে? ইউরেনিয়ামকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করে। বড় থেকে ছোট মানে কি? ফিশন। এগুলো আমরা পরবর্তীতে ফিজিক্সের অন্যান্য চ্যাপ্টারে কিন্তু পড়ব। আচ্ছা, এখন দেখো, এই পেজে পড়া তো শেষ, নতুন পেজে দেখবা 2-1টা পড়া আসতেছে। চিরায়ত বলবিদ্যা কি নামে পরিচিত? নিউটনীয় বলবিদ্যা নামে পরিচিত, যেখানে ওই যে স্থান মানে দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভর, তারপর হচ্ছে কি সময়, এগুলাকে ফিক্সড ধরা হয়, ধ্রুবক ধরা হয়। এই কথাগুলো এখানে বলা হয়েছে। নিউটনীয় বলবিদ্যার 3টি মৌলিক রাশি, স্থান, কাল আর হচ্ছে ভর,
ঠিক আছে, এখানে অনেক কিছু দেখবা ছড়ায় ছিটায় লেখা আছে, ছড়ায় ছিটায় লেখা আছে। আমরা দেখো একটা জায়গায় নোট করে নিয়ে আসছি, এক জায়গায় নোট করে নিয়ে আসছি। খেয়াল করো, আমাদের নিউটনীয় যে বলবিদ্যা বা চিরায়ত বলবিদ্যা, এখানে তিনটা রাশির নাম কি? মৌলিক রাশি, স্থান, কাল, ভর। কিন্তু আইনস্টাইনের যে আপেক্ষিকতার তত্ত্ব, সেখানে কি স্থান বা দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়, যার নাম হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। কাল কিন্তু চেঞ্জ হয়, নাম হচ্ছে কাল দীর্ঘায়ন। ভর কিন্তু চেঞ্জ হয়, যার নাম হচ্ছে ভর বৃদ্ধি। এগুলো কিন্তু সাথে সাথে আমরা লিখে নিয়ে আসছি। আচ্ছা, সব ভৌত রাশির একককে মাত্র 3টি এককের সাহায্যে প্রকাশ করা যায়। যেমন এই যে উপরে যে 3টা মৌলিক রাশি দেখলা, এগুলা প্রথমে মৌলিক একক বা মূল একক বা প্রাথমিক একক যেভাবে আসুক, দৈর্ঘ্য একক মিটার, এসআই একক, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। এগুলো হচ্ছে মৌলিক একক, যার মাধ্যমে অন্যান্য এককগুলো আনা যায়। এরপর আছে লব্ধ একক, তারপর আছে ব্যবহারিক একক। তো আমাদের সবগুলো জানতে হয় না, লব্ধ একক এমনিই পারা যায়। পরীক্ষা যদি আসে কোনটি মৌলিক একক কোনটি লব্ধ একক, 9টা মৌলিক এককের নাম আমি পড়াই দিব কিছুক্ষণ পরে, ওই 9টার বাইরে যা আসবে দাগাই দিবা। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। ওকে, আচ্ছা, একজন বলছো যে সব কিছু পানির মতো লাগতেছে, থ্যাংক ইউ। একটু পরে দেখবা পানির চেয়েও সহজ লাগবে, আরও মজার মজার পড়া আছে। খেয়াল করো, এইখানে আমি ক্লাসের শুরুতে কিছু কথা বলছিলাম যে দৈর্ঘ্যের এককটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, টাইমের তুমি আর কি সেকেন্ড বানাবা, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, কিন্তু দৈর্ঘ্যে তুমি 100টা একক বানাইতে পারবা। দৈর্ঘ্যের তুমি লাইট ইয়ার, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক, অনেক একক আছে দৈর্ঘ্যের। তাই সবচেয়ে বেশি ফোকাস দিবা দৈর্ঘ্যের এককের মধ্যে। এইখানে অলরেডি এটা চলে আসছে, আলোকবর্ষ। অনেকেই মনে করে আলোকবর্ষ মনে হয় ইয়ার একক, সময়ের একক। বর্ষ আছে কথার মধ্যে, বছর, 1 বছর 2 বছর, কিন্তু এটা কিন্তু ভুলেও সময়ের একক না, দূরত্বের একক। আলো 1 বছরে যতটুকু ট্রাভেল করে, সে যতটুকু যায়, 1 সেকেন্ডে সে কতটুকু যায়? 3 লক্ষ যায়, 3 লক্ষ মিটার, 3 × 10⁸। তাহলে 1 সেকেন্ডে সে এতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়? দূরত্ব, ডিস্টেন্স, এটা হচ্ছে কি? লাইট ইয়ার। বুঝতে পারছো কি না? এটা হচ্ছে মহাকর্ষীয় যে এককগুলা, মানে তুমি যদি পৃথিবী থেকে সূর্য পর্যন্ত মাপতে চাও বা আলফা সেন্টোরাই পর্যন্ত মাপতে চাও, মিটার কিলোমিটার তখন আর কি যথেষ্ট না, তখন এই আলোর সাহায্যে মাপা হয়। ঠিক আছে, ওকে। তো এখানে কিছু কথাবার্তা আছে, তড়িৎ প্রাবল্য, কৌণিক ভরবেগ, এগুলো এখনই পড়বো না, এগুলো নোট তো ক্লাস শেষ হইলে তুমি এগুলো রিলেট করতে পারবা, ও ভাইয়া তো ওই যে ওইখানে পড়াইছে, এগুলো এখন না। ঠিক আছে, ওকে, এগুলো এখন না, আমরা এইখান থেকে পড়া শুরু করব। এককের কিছু পদ্ধতি আছে, বই থেকে যদি দেখাই দিই, সবার কাছে বই আছে অবশ্যই, সবাই একটু খেয়াল করো। এককের কিছু পদ্ধতি আছে, এই যে দেখো, প্রথমটা হচ্ছে মেট্রিক পদ্ধতি বা ফ্রেঞ্চ পদ্ধতি বা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, যাকে আমরা আদর করে ডাকি সিজিএস পদ্ধতি। অবশ্যই নাম শুনছো। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। এসআই পদ্ধতিতে ভরের একক কি? কেজি। এই যে সিজিএস, এটা হচ্ছে এইটা। তোমাকে জানতে হবে এই সিজিএসকে মেট্রিক পদ্ধতি বা ফ্রেঞ্চ পদ্ধতি বলা হয়, জাস্ট জানার জন্য, পরীক্ষায় আসে না এগুলো। তুমি জানতে হবে সিজিএস এ আমাদের দৈর্ঘ্যের একক কি, ভরের একক কি, সময়ের একক কি। তুমি জেনে খুশি হবা সময়ের একক সবগুলার মধ্যেই সেকেন্ড। এই যে সিজিএস এ এসতে হইল সেকেন্ড, সিতে হইল সেন্টিমিটার, জিতে হইল গ্রাম। তাহলে যেই ব্যক্তি সিজিএস কথাটা মনে রাখবে, তার জন্য আর এটা মুখস্থ করার কিছু নাই। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, তার মানে কি? সিজিএস পদ্ধতি মুখস্থ করবা, ভুলেও না। আচ্ছা, এরকম 2 নম্বরে দেখবা মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি বা এমকেএস পদ্ধতি। তাহলে মিটার মানে কি? এখানে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, টাইমের একক সব জায়গায় দেখবা সেকেন্ড। এরপরে সবার লাস্টে আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই একক। এইটা কত সালে চালু করছে? যে কোনো সময় স্যাররা দুষ্টমি করে দিয়ে দিতে পারে, তো দেখি সে কয়টা সাল পারে। সকল সাল ভুলেও পারবা না, 2-1টা আমি যেগুলো ক্লাসে দাগায় দিব এগুলো পড়বা। এই 1960 সালটা গুরুত্বপূর্ণ। তারপর আরও একটা গুরুত্বপূর্ণ সাল আছে, রাদারফোর্ড বোর বললাম, 1911, 1913। আরও একটা আছে 1905 সাল আইনস্টাইনের ক্ষেত্রে, তাই না? এগুলো আমি ক্লাসে দাগায় দিব, সমস্যা নেই। ওকে, তো খেয়াল করে দেখো, এই যে 9টা রাশি, আমি প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম তোমাদের
যে মৌলিক রাশি এবং হচ্ছে লব্ধ রাশি, এখান থেকে প্রশ্ন করে। অনুশীলন তো অনেকগুলো এমসিকিউ আছে, নিচের কোনটি লব্ধ রাশি, নিচে কোনটি মৌলিক রাশি। তো একদম ইজি, লব্ধ রাশির মধ্যে অনেকগুলো একক থাকে। যেমন তুমি যদি বলো যে কম্পাঙ্কের একক যদিও আমরা বলি হার্টজ, কিন্তু এটা কিন্তু তার একমাত্র একক না, আরও একক কিন্তু আছে। যেমন সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কয়টা চক্র সে দিচ্ছে, তাই না? কম্পাঙ্কের সূত্র কি আমরা জানি, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তার মানে এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। এই যে ভি আর ল্যামডা যদি তুমি ভাঙো, তারপর কম্পাঙ্কের যে এককটা এখানে অনেকগুলা রাশি আছে, তার মানে লব্ধ একক। এভাবে তুমি বের করতে পারবা। তবে যদি দ্রুত আনসার করতে চাও তাহলে 9টা নাম মনে রাখলে ভালো, কারণ সরাসরিও প্রশ্ন আসে যে নিচের কোনটি মৌলিক রাশি নয়, এভাবে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা এটা কীভাবে শিখবো, মানে এটা কি পড়তে হয়? প্রথম কথা, নামগুলা দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, চারটা একসাথে। আমি যেভাবে মনে রাখলাম না, মানে ঠোঁটে যেমন চলে আসে এরকম, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, চারটা একসাথে। এরপর বিদ্যুৎ প্রবাহ মাত্রা, দুইটা কোণ আছে। দুইটা কোণ কেন বলতেছি? দীপন মাত্রা, পদার্থের পরিমাণ। এখন দুইটা জায়গায় পুরো আপনার একটু কনফিউশন হয়, একটা হচ্ছে কোণের জায়গায়, আরেকটা হচ্ছে পদার্থের পরিমাণ আর ভরে। কি ঝামেলা হয় আমি তোমার বলি। বাজারে তুমি যদি টমেটো কিনতে যাও, টমেটো কিনো কোন এককে? 1 কিলোগ্রাম টমেটো দেন। বাট তুমি যদি ল্যাবে কোনো কিছু নিয়ে কাজ করো, তখন কি বলো 1 কিলোগ্রাম সোডিয়াম কার্বনেট ঢালেন? নো, তখন আমরা বলি যে 1 মোল, বা মোলের যে ছোট একক, যেমন আমরা জানি মোল সমান ভর বাই আণবিক ভর। এই ভর হচ্ছে গ্রামে, ছোট করে আমরা বলি যে 10 গ্রাম বা 5 গ্রাম সোডিয়াম কার্বনেট। এই গ্রামটাকে আণবিক ভর দিয়ে ভাগ করলেই মোলে চলে যায়। এইটা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থ তুমি যেটা নিয়ে মাপতেছো, যেটা তুমি ল্যাবে কাজ করতেছো, বাট এই ভর কি? সমস্ত পদার্থ তুমি যেগুলা মাপো ওই ভর কেজি। তাহলে পদার্থের পরিমাণ একক কিন্তু কেজি না। কেজি কার একক? ভরের। পদার্থের পরিমাণ হচ্ছে মোল। এটা পোলাপান একটু মাঝে মাঝে প্যাস খায়, তাই বলে দিলাম। দীপন তীব্রতা, এগুলো হচ্ছে আলো রিলেটেড, ঠিক আছে? আলোর বিভিন্ন একক। ক্যান্ডেলা, এটা মুখস্থ রাখতে হবে। ক্যান্ডেল কি? মোমবাতি। ওই মোমবাতি থেকে মনে রাখবা ক্যান্ডেলা হচ্ছে আলো, আলোর সাথে দীপন মাত্রা বা দীপন তীব্রতার কি সম্পর্ক আছে। বিদ্যুৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, আশা করি এটা সবাই জানো, ঠিক আছে? আশা করি সবাই জানো। কোণ নিয়ে দেখো, যেটা দ্বিমাত্রিক কোণ, এটা আমাদের সবার পরিচিত রেডিয়ান। ত্রিমাত্রিক কোণ, এটা হচ্ছে স্টেরিডিয়ান, SR, স্টেরিডিয়ান, SR। আর রেডিয়ান, রেড, RAD, ঠিক আছে? মনে রাখতে হবে। আর এগুলো তো সহজ। তাপমাত্রা কেলভিন, সময় সেকেন্ড, দৈর্ঘ্য মিটার। এই 9টা অবশ্যই এবং অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এই 9টা অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো দেখো আমরা কিন্তু এইগুলো এখানে লিখে রাখছি। তোমার যতক্ষণ যা পড়লাম না, এই 9টার নাম দেখো লেখা আছে, এখান থেকে পড়ে ফেলবা। আর লব্ধ একক যদি বাসায় প্র্যাকটিস করতে চাও যে ভাইয়া লব্ধ একক কোনটা বারবার পরীক্ষায় আসে, আমরা অ্যানালাইসিস করে দেখছি এই বল, শক্তি, ক্ষমতা, তড়িৎ আধান, কুলম্ব যেটা, বৈদ্যুতিক রোধ, বিভব, কম্পাঙ্ক, এইগুলাই ঘুরে ফিরে স্যাররা অপশনে দেয়, এর বাইরে অপশন দেয় না। এই জন্য আমরা এগুলো লিখে রাখছি, যদি বাসায় প্র্যাকটিস করতে চাও দেখতে পারো, এগুলো লব্ধ একক, ঠিক আছে? ওকে, এছাড়া আরেকটা পদ্ধতি আছে MKSA। একটু আগে কি পড়ছি? MKS, এটা ছিল না যে ভাইয়া এই এ দিয়া কি বোঝায়? এ দিয়া আমাদের অ্যাম্পিয়ার বোঝায়। এই যে অ্যাম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহ, এগুলার থেকে কোনো প্রশ্ন আসবে না। জাস্ট ওই মৌলিক যে এককগুলো পড়ছি এগুলাই দেখবার প্রশ্নে চলে আসছে। আচ্ছা, এখন দেখো এইখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু পড়া, যে মৌলিক একক 3টা, যেমন দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, এগুলোতে কিছু তথ্য দিয়ে রাখছি এক্সট্রা। যেমন আমরা যে 1 মিটার কথাটা বলি, 1 মিটার এটা কোত্থেকে আসলো? মানে প্রথম কোনো না কোনো বিজ্ঞানী তো আছে যে কিনা বলছে এতটুকু 1 মিটার, বা কতটুকু 1 মিটার সেটা কিভাবে বের করে? 90 ভাগ প্লাটিনাম এবং 10 ভাগ ইরিডিয়াম এর সংকর নির্মিত দণ্ডের উপর 2টি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে আন্তর্জাতিক মিটার বা মিটার বলা হয়। দণ্ডটিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে এটা কখনো কি বাড়ে বা কমে না যায়। যদি কখনো দুনিয়ায় কেউ ভুলা যায়, মনে করো সব একক মিটে গেল, যে 1 মিটার কতটুকু মানুষ আর জানে না, তখন এইটার মাধ্যমে কি বের করতে পারবে, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো?
আচ্ছা, তো আমি ক্লাস শুরুই করছি এটা বলে যে এই অধ্যায়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা তিনটা জিনিসে। একটা হচ্ছে দৈর্ঘ্যের এককগুলোর মধ্যে, একটা হচ্ছে বিজ্ঞানী দৈর্ঘ্যের একক এবং একক মাত্রা, একটা হচ্ছে বিজ্ঞানী আর একটা হচ্ছে ত্রুটির অঙ্ক। তিনটা বিষয়, ওই তিনটার মধ্যে একটা চলে আসছে অলরেডি, যে ইউনিট অফ লেংথ। এবং তোমরা জেনে খুশি হবা আমি এই জিনিসটাকে দুই পার্টে সাজাইছি। প্রথমত একদম ব্যাখ্যা সহ নিয়ে আসছি, আরেক জায়গায় সামারি আকারে নিয়ে আসছি। তাহলে ব্যাখ্যাটা আগে দেখি, পরে সামারিটা দেখাবো যে দেখো সব কিছু সাজানো আছে। ওকে চলো, 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য কত? অনুশীলনী এমসিকিউ। 1 মাইল, এবং এটা মেডিকেলেও আসছিল, 1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যবর্তী দূরত্ব কত? তো তোমরা এটা জানো যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা সবাই জানে, বাট 1 মাইলটা অনেকেই জানে না। এটা মনে রাখবা 1609 মিটার। তাহলে মাইল যদি 1609 হয়, মাইনাস করে দাও 609 মিটার। এইখানে অপশনটা কিন্তু মিটারে না থেকে কিলোমিটারেও থাকতে পারে, তখন আনসার হবে 0.609 কিলোমিটার। তাই অপশনটা কিসে আছে এটা বুঝে তারপর দাগাবা। কিলোমিটার মানে কি 0.609, 1000 দিয়ে ভাগ হয়ে যাবে। আর মিটার বললে 609 মিটার, 609 মিটার। ওকে, আলোকবর্ষ এটা কিসের একক? দূরত্বের একক। 1 আলোকবর্ষ সমান কিলোমিটারের প্রশ্ন আসতে পারে, মিটারের প্রশ্ন আসতে পারে। আমি দেখো কিভাবে মনে রাখি, এই যে দেখো 9.42, এই মানটা মনে রাখবা সবসময়। 9.42 যোগ করলে কত হয়? 15 হয় না? দেখো 9 আর 7 13 আর 2 হচ্ছে 15। এই যে দেখো 10 টু দি পাওয়ার 15 মিটার। এখন যদি কিলোমিটারে জিজ্ঞেস করে 1000 দিয়ে ভাগ করবা, 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার। মনে থাকবে 9.42, এই সংখ্যাটা মনে রাখবা। যোগ করলে হয় 15, 10-এর মাথায় 15 মিটার, 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার। ওকে, পিকো, 1 পিকোমিটার সমান 10 ইনভার্স 12, 12, ঠিক আছে। ফেমটোমিটার সমান 10 ইনভার্স 15। ট্রিক হচ্ছে ফতে ফেমটো ফতে 15, ফতে ফেমটো ফতে 15। গিগা হার্টস মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, মেগা হার্টস মানে 10 টু দি পাওয়ার 6। সবাই জানি মেগা মানে 10 টু দি পাওয়ার 6। তো দুইটাকে যদি ভাগ করো 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6 সমান হবে 10 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? সর্বাপেক্ষা ছোট একক হচ্ছে অ্যাটোমিটার, এবং তোমরা জেনে খুশি হবা এটা হচ্ছে 10 ইনভার্স 18, ঠিক আছে। এটা অপশনে আসে, মানে অনুশীলনী এমসিকিউ আছে সেখানে আসে যে সর্বাপেক্ষা ছোট কোনটা? অ্যাটোমিটার 10 ইনভার্স 18। ওকে, সবচেয়ে বড় একক কোনটা জিজ্ঞেস করে? আনসার হচ্ছে পারসেক। 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, আলোকবর্ষ, ঠিক আছে। পারসেক সমান 3.26 লাইট ইয়ার। এবং যদি কখনো জিজ্ঞেস করে 1 পারসেক সমান কত কিলোমিটার, তাহলে এই 3.26কে ওই লাইট ইয়ারের যে মানটা 9.42 দিয়ে গুণ করে দিবা, শেষ। মুখস্থ রাখা লাগলো না। আচ্ছা, লিপ ইয়ার এটা কিন্তু দূরত্বের একক না, এটা হচ্ছে তোমার 4 বছর পরে পরে লিপ ইয়ার হয়, তাই না? ওকে, এককের সঠিক ক্রম কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এখানে পারসেক, এরপরে আলোক বছর লাইট ইয়ার, এরপরে মেগামিটার 10 টু দি পাওয়ার 6, এরপরে অ্যাংস্ট্রম কি 10 ইনভার্স 10। এটাও অনুশীলনীর এমসিকিউ, এটাও কিন্তু অনুশীলনী এমসিকিউ। আমি আগে এটা দেখাইলাম যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। ওকে, পড়া ক্লিয়ার? এখন দেখো আরও কিছু পড়া আছে। ফার্মি সমান কত? 1 ফার্মি যেই কথা, 1 ফেমটোমিটার একই কথা। ফতে ফার্মি ফতে ফেমটো ফতে 15, তার মানে 10 ইনভার্স 15 গেল। এরপর জিজ্ঞেস করে 1 এক্স-রে ইউনিট কত? এক্স-রে ইউনিট মানে 13, 10 ইনভার্স 13 মিটার। আর অ্যাংস্ট্রম তো এটাকে বললাম 10 ইনভার্স 10। আমাদের যে ডিএনএতে মাপগুলো এগুলো কিন্তু অ্যাংস্ট্রম দিয়ে মাপে। 1 মিলি মাইক্রন সমান কত? দেখো মিলি মানে 10 ইনভার্স 3, মাইক্রন মানে 10 ইনভার্স 6, দুইটা মিলে হয়ে গেল 10 ইনভার্স 9। এখানে দুইটা ওয়ার্ড আছে না, একটা হচ্ছে মিলি আর একটা হচ্ছে মাইক্রন। মিলি মানে 10 ইনভার্স 3, মাইক্রন মানে 10 ইনভার্স 6, দুইটা মিলে হয়ে গেল 10 ইনভার্স 9 মিটার। এবং আমরা জানি 10 ইনভার্স 9 মানে সেটা ন্যানোমিটার, তাই না? এই হচ্ছে কথা। এরপর জিজ্ঞেস করতে পারে মাইক্রন কত? মাইক্রন মানে 10 ইনভার্স 6, মাত্র বললাম।
মেগা মিটার কত? মেগা মানে 10⁶, কোনো ইনভার্স নাই। মেগা আর মাইক্রন হচ্ছে উল্টা, ইনভার্স। একটা 10 ইনভার্স আর একটা 10⁻। ওকে, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা হচ্ছে 15 লক্ষ কিলোমিটার। এই 15 লক্ষ কিলোমিটারকে আমরা যদি প্রকাশ করি এরকম হয় 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। এটা হচ্ছে 15 লক্ষ কিলোমিটার। হিসাব করে দেখতে পারো, 15 লক্ষ কিলোমিটার হচ্ছে 10⁸ যায় 8, ঠিক আছে? ওকে, আলোকবর্ষ অলরেডি বললাম 9.42 10⁻12 কিলোমিটার। কিলোমিটারটা আসে, মাইলটা খুব বেশি আসে না। পারসেক 3.26 লাইট ইয়ার। যদি কখনো কিলোমিটারে চায়, এই 3.26কে তুমি 9.42 দিয়া গুণ করে নিবা, খুবই সহজ। 3 নং 27, এই যে দেখো 30, দেখছো 27-এর কাছাকাছি মান কোনটা? 30। তোমার জাস্ট 10⁻, ঠিক থাকলেই হবে। ওকে, এক পারমাণবিক ভর বা AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট, এইটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻27 কেজি। এই 27টা তোমার মনে রাখতে হবে। AMU 10⁻27 কেজি। তো খেয়াল করো, এটা যদি কেজি হয় তাহলে গ্রামে কত? 1 কেজি সমান কত? 1000 গ্রাম। তাহলে এটাকে তুমি যদি গ্রামে গুণ করো, মানে গ্রামে নিতে চাও, 1000 দিয়ে গুণ করতে হবে, তখন হবে 10⁻24 গ্রাম। যে কোনো একটা মনে রাখবা, যে কোনো একটা মনে রাখবা, বাকিটা তুমি কনভার্ট করবা। তাহলে কেজিতে 27, গ্রামে 24, যে কোনো একটা মনে রাখবা। এগুলো কিন্তু মনে রাখতেই হবে। আচ্ছা, এখন কিছু ছড়ায়া ছিটায়া তথ্য যা বইয়ের বিভিন্ন জায়গায় আছে। যেমন 1 হেক্টর সমান কত? 10,000 বর্গমিটার হেক্টর। কুইন্টাল সমান 100 কেজি। 1 টনে 1000 কেজি। 1 বছরে এত সেকেন্ড। এত 10⁻18 একটু পড়াইছি, সবচেয়ে ছোটো যেটা। গিগা 10⁹9, মেগা 10⁶ পড়াইছি। টেরা 12, টেরা 12, টেরা 12, পেটা 15, পেটা 15, পেটা 15, একজা 18। এগুলা প্লাসে। আর আমরা যে একটু যারা পড়ছি ফ্যামটো, ওটা কি ছিল? মাইনাসে। ফ্যামটো মানে কি? 10⁻15, এক্সে ইউনিট 10⁻13, পিকো 10⁻12, ইনভার্স ওইগুলা ইনভার্স। দেখো 12 যেটা প্লাস ওইটা কি? টেরা, 12 টেরা, 15 পেটা। আর যেটা মাইনাস ওইটা কি? ফ্যামটো। কথাটা কি বুঝাতে পারতেছি কিনা? পার্থক্যটা বুঝতে পারছো? একটা প্লাস একটা মাইনাস। সবাই একটু জানাও ক্লিয়ার কিনা? নোটগুলো দেওয়া থাকবে, অবশ্যই পড়ে ফেলবা, নোটগুলো দেওয়া থাকবে। ওকে, সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, এগুলো সুন্দর করে সাজাইছে আমার স্টুডেন্ট নীতিকা, সে এখন তোমাদের মেন্টর হিসেবে আছে। ওকে, আমি এগুলা দিলে সেগুলো সাজায় দেয়, খুবই ভালো মেন্টর, ওর গাইডলাইনগুলো অবশ্যই ফলো করবা, ঠিক আছে? এই বছর মেডিকেলে চান্স পাইছে, তবে সে কিন্তু চান্স পাওয়ার আগে এগুলো গুছাই ফেলছে। অনেকগুলো সুন্দর সুন্দর নোট আছে কিন্তু ওর চান্স পাওয়ার আগে থেকেই। ওকে, তো দেখো এতক্ষণ যা পড়াইছি সব এখানে সামারি করা। পিকো, টেরা, দেখো পিকো মানে 10⁻, টেরা মানে 10⁻, একসাথে দেওয়া আছে, ঠিক আছে? অ্যাংস্ট্রম, হেক্টর, কুইন্টন, টন সব দেওয়া আছে। গিগা কত সব দেওয়া আছে, ঠিক আছে? পড়ে ফেলবা, পারবা সবাই ইনশাল্লাহ? একটু জানাই দাও, সবাই একটু জানা দাও পারবা কিনা। ওকে, এরপর বইয়ে দেখবা একটা পড়া আছে মাত্রা সমীকরণ। হ্যাঁ, তো মাত্রা সমীকরণ মানে কি? যে মনে করো জিজ্ঞেস করলো ভরের মাত্রা কি, ভর বেগের মাত্রা কি, এরকম জিজ্ঞেস করতে পারে। তো এগুলো তো নর্মাল প্রশ্ন। আরেকটা প্রশ্ন আসে যে মাত্রার প্রয়োজনীয়তা থেকে, যে মাত্রা আসলে কি দরকার, ঠিক আছে? মাত্রা আসলে কি দরকার, এখান থেকে একটা জিনিস আসে, আমি দেখাচ্ছি বইয়ে কোন জায়গায় আছে। এটা তো নর্মাল প্রশ্ন যে প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা কি, তো সূত্র থেকে মাত্রা বের করা যায়, এটা তো একদম ইজি। বাট এই জিনিসটা অনেকেই পড়তে ভুলা যায় যে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা। তো আমরা যেটা করছি এটাও নোটে নিয়ে আসছি, ঠিক আছে? এক পদ্ধতির একককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করা যায়। এসআই থেকে সিজিএস, সিজিএস থেকে এসআই যেতে পারবা খুব সহজে। সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায়, সমীকরণটা সঠিক না ভুল যাচাই করা যায়। বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়। কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায় মাত্রা থেকে। ভৌত সমস্যার সমাধান নির্ণয় করা যায়। মোট কথা মাত্রা থেকে তুমি চাইলে বহুবিধ কাজ করতে পারবা, ঠিক আছে? এখন দেখো অনেকের এই জিনিসটা সাজানো থাকে না যে একই মাত্রা বিশিষ্ট রাশি আসলে কি কি আছে। এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, এটা মুখস্থ করবা না, এটা তুমি বাসায় বের করে করে দেখবা যে আমি মিলাতে পারতেছি কিনা। এখন না, আমি আগে পড়ায় নেই,
পরে বাসায় তুমি বসে বসে দেখবা মিলাতে পারতেছো কিনা। যেমন এখানে দেখো, আমি যদি বলি ভরবেগ, সহজ থেকে শুরু করি। ভরবেগ আমাদের পি সমান এম ভি, মানে ভর আর বেগের গুণফল। তাহলে ভর যদি হয় কেজি, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, এইভাবে একক থেকেও বের করতে পারো, আবার সরাসরি বের করতে পারো। যাদের মুখস্থ থাকে তারা সরাসরি বের করতে পারো। যেমন ভর মানে কি এম, ম্যাস, আর বেগ মানে কি এল টি ইনভার্স 1, মিটার পার সেকেন্ড যেহেতু। এটা হচ্ছে আমাদের ভর বেগের মাত্রা। বলের ঘাত, বলের ঘাত যেটা, এটা দেখবা এম ভি মাইনাস ইউ সমান এফ টি সমান জে। এটা হচ্ছে বলের ঘাতের সূত্র। এই যে দেখো এম ভি মাইনাস ইউ মানে কি এম ভি না, এই ইউ তো বেগ, তাহলে এম ভি তো আমাদের এটার মাত্রা হবে। কথা বুঝতে পারছো কিনা? এই জন্য দুইটার মাত্রা সেম। তো এইগুলো তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা তখন পরীক্ষা হলে সহজে আনসার করতে পারবা, বুঝছো কিনা? তো এগুলো প্র্যাকটিস করবো কোন জায়গা থেকে? এই যে দেখতে পাচ্ছ বড় একটা ছক আছে আমাদের, এইটা বাসায় পারলে নোট করবা, না এলে প্রিন্ট করে নিবা। বইয়ে আছে, বাট বইয়ে অনেক বেশি দেওয়া, এখানে আমরা কিছু কাটছাট করছি। দেখো আমি প্রত্যেকটা দেখাচ্ছি, যেগুলো একটু টাফ এগুলো আমি ব্যাখ্যা করে দিব, আর যেগুলো সহজ এগুলো কোনো প্যারা নেই। দুইটা জিনিস প্রথমে আগে মনে রাখবা, কি বেগের মাত্রা হচ্ছে, বেগের একক কি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এই জন্য তার মাত্রা হবে এল টি ইনভার্স 1। অলওয়েজ মনে রাখবা, এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তেলের মাত্রা কি হবে এল টি ইনভার্স 2। এই জিনিসগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে দেখবো খুব সহজ আনসার করতে পারতেছো, বারবার ভাঙতে হচ্ছে না সমীকরণকে। ঠিক আছে, ওকে। প্রথমে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, সরণ, দূরত্ব, যত রকমের দৈর্ঘ্যের একক আছে সবগুলোকে আমরা মিটার এককে প্রকাশ করি, এবং এটার মাত্রা হচ্ছে এল, লেংথ। এটা হচ্ছে লেংথ। ভর ম্যাস, তাই এটাকে প্রকাশ করি আমরা এম দ্বারা, যার একক হচ্ছে কিলোগ্রাম। ক্ষেত্রফল, আচ্ছা সময়, সময় মানে হচ্ছে আমাদের টাইম, তাহলে বড় হাতে টি দিয়ে প্রকাশ করি, একক হচ্ছে সেকেন্ড। ক্ষেত্রফল মানে কি, একটা যদি আয়তক্ষেত্র বলি, এটা যেটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, গুণ করলে হয় মিটার স্কোয়ার। এই জিনিসটা আমরা এখানে লিখছি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে কি আমাদের এটা মিটার স্কোয়ার হবে, ক্ষেত্রফলের মিটার স্কোয়ার। আর এই যে আয়তন দেখতেছো, আয়তন মানে কি আরও 1 মিটার যোগ হয়, তাহলে মিটার কিউব। আয়তনের ক্ষেত্রে এল মাথার মধ্যে কিউব, মিটার কিউব। বুঝতে পারছো কি না? ক্ষেত্রফল আর আয়তন একসাথে আমরা লিখে নিয়ে আসছি যাতে প্যাচ না লাগো। কথা ক্লিয়ার? ঘনত্ব আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসতেছি, রো সমান এম বাই ভি। প্রতি একক আয়তনে যেই পরিমাণ ভর থাকে তার নাম হচ্ছে ঘনত্ব। ছোটবেলা না 6-7 সূত্র মুখস্থ করতাম না, রো সমান এম বাই ভি। প্রতি একক আয়তনে যেই পরিমাণ ভর থাকে তার নাম হচ্ছে ঘনত্ব। তাহলে ভর বাই আয়তন, ভরের একক হচ্ছে ম্যাস এম, আর একক হচ্ছে কেজি, মাত্রা হচ্ছে এম। আর আয়তন মানে কি, একটু দেখলাম দৈর্ঘ্য কিউব, এল কিউব। তাহলে এই দেখো এল ইনভার্স 3 মিটার কিউব, নিচে আয়তন তাই ইনভার্স হয়ে গেছে। ওকে। গতিবেগ মানে কি মিটার পার সেকেন্ড, দূরত্ব বাই সময়, মিটার পার সেকেন্ড, একটু আগে বললাম। ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। বল, বল এফ সমান হচ্ছে এম এ, এফ সমান এম এ। তাহলে এম মানে হচ্ছে ভর এম, আর এ মানে হচ্ছে এল টি ইনভার্স 2। মনে রাখতে বলছিলাম না এটা, তাহলে পড়া সহজ হয়ে যায়। ক্লিয়ার? আর বলের একক কি নিউটন। আচ্ছা, সকল বলের একক নিউটন, তাই না? ঘাত বল বলো, এই বল বলো, যে কোনো বল, কিন্তু বলতে পারবা যে কোন বলটার একক নিউটন না? মানে সকল বলের একক নিউটন আমরা জানি, বাট এমন কোন বলটা আছে যে বলের একক নিউটন না, কিন্তু তার নামের মধ্যে বল আছে। কেউ আবার বলের ঘাত বলো না, বলের ঘাত তো বল না, বল হচ্ছে ঘাত বল। ঘাত বল এক ধরনের বল, ওইটাও কি নিউটন। বলের ঘাত বলো না আবার কেউ। ঠিক আছে, কেউ জানলে বলো, আমি বলে দিব পরে। চাপ, আমরা চাপের সূত্র ছোটবেলা থেকে শিখে আসতেছি, চাপ পি সমান এফ বাই এ। প্রতি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ বল প্রযুক্ত হয় তার নাম হচ্ছে চাপ। তাহলে প্রতি একক ক্ষেত্রফল, উপর হচ্ছে বল, বল এফ সমান এম এ, আর নিচে ক্ষেত্রফল মানে কি
দৈর্ঘ্য তাহলে হচ্ছে আমাদের মিটার স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে এম এ মানে এম এল টি ইনভার্স 2 আর নিচে হচ্ছে এল স্কোয়ার। এই এল স্কোয়ার কাটাকাটি হলে এল ইনভার্সটা পড়ে থাকে, বুঝতে পারছো? আর এই যে আমাদের বল বাই ক্ষেত্রফল, বলের একক নিউটন আর ক্ষেত্রফল একক মিটার স্কোয়ার, তাই চাপে একক বলা হয় নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, বিজ্ঞানী নাম অনুসারে প্যাসকেল, ঠিক আছে? আচ্ছা, একজন বলছো অভিকর্ষীয় বলের একক, না এটা হয় না আসলে। তুমি যেটা বলছো এটা হচ্ছে কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। আমি বলি সে কমেন্ট যেটা করছে যে অভিকর্ষীয় বলের একক কেজি মিটার, না এটা না, কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। তোমার কথাটা ভুল হয়েছে, ঠিক আছে? ওটা অভিকর্ষীয় বল না, কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার, হয় নাই তোমারটা। বলের ঘাত তো বল না, বলের ঘাত তো আর বল না, বলের ঘাত তো ভরবেগের পরিবর্তনের সমান, তাই না? ভরবেগের যে পরিবর্তন ওইটা সমান, তাহলে তো হইল না, বলের ঘাত না, বল নামটার মধ্যে বল আছে, বল বলতে হবে। ওকে, এরপর আমরা দেখব কাজ। দেখো কাজ আর শক্তি দুইটারই একক মাত্রা সেম হবে, কাজ এবং শক্তি দুইটার একক মাত্রা সেম হবে। শক্তির একক জুল, কাজের একক জুল, এবং এটার মাত্রা কেমনে বের করবা? সূত্র থেকে বের করবা। কোথায় বের করবা? সূত্র থেকে বের করবা। কোন সূত্র? আমরা জানি ডাব্লিউ সমান এফ এস, সবাই জানি কাজের সূত্র ডাব্লিউ সমান এফ এস। এফ মানে কি বল, এস মানে কি সরণ, তাহলে বলের কে ভাঙলে এম এ, এফ সমান এম এ, এম এ এস, তাহলে এম এর জন্য এম, এর জন্য এল টি ইনভার্স 2, আর এই যে আমাদের দেখতেছো আমাদের এস, আচ্ছা এটা না উপরেরটা, এম এর জন্য এম, এর জন্য এল টি ইনভার্স 2, আর এই যে এস মানে কি সরণ, সরণের জন্য আরেকটা এল। কথা কি বুঝতেছো কিনা? ডাব্লিউ সমান এফ এস, এফ সমান এম এ, এম এর জন্য এম, এর জন্য ত্বরণের জন্য এল টি ইনভার্স 2, আর এই সরণের জন্য আরও একটা এল, ঠিক আছে? ওকে, তারপর ক্ষমতা পাওয়ার, পি সমান ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে কাজ, টি মানে সময়, তার মানে কাজের এককটাই, কাজের মাত্রাটাই, নিচে জাস্ট একটা সময়। এই যে দেখো এখানে ইনভার্স 2, এখানে ইনভার্স 3, এবং ক্ষমতার অনেকগুলো একক আছে, হর্স পাওয়ার, ওয়াট, জুল পার সেকেন্ড। এই দেখো কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, অনেকগুলো একক আছে কিন্তু ক্ষমতার ক্ষেত্রে, এটা মনে রাখতে হয়, ঠিক আছে? না পৃষ্ঠটান, যেটা পৃষ্ঠটান তো সরাসরি বল না, পৃষ্ঠটান তো একটা টান, মানে সরাসরি বল না। এখানে তুমি পৃষ্ঠটানের সূত্র দেখো, পৃষ্ঠটান টি সমান এফ বাই এল, তাহলে এটা বল হলো কেমনি, তাই না? পৃষ্ঠটান টি সমান এফ বাই এল, তাহলে সরাসরি তোর বল না এটা, তাই না? পৃষ্ঠটান না, আমি বলে দিই, ঠিক আছে? ওকে, আমি একটু বলে দিই না, ঘূর্ণন বল তো টর্ক, ঘূর্ণন বল টর্ক সমান তো এফ আর, সাথে তো আর গুণ হয়েছে, এটা না। তড়িৎ চালক বলের একক বলতে পারবা? তড়িৎ চালক বল নামের মধ্যে আছে বল, একক কি বলো? তড়িৎ চালক বলের একক কি দেখে বলতে পারো কিনা? আচ্ছা, তাহলে আমরা কোন পর্যন্ত পড়ছি? ক্ষমতা পর্যন্ত ডান। ভরবেগ ক্লাসের শুরুতে দেখাইছিলাম, ভর ইন্টু বেগের গুণফল, ইজি। বলের ঘাত মানে জে ইকুয়ালস টু এফ টি ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ, নিউটনের বলবিদ্যা অধ্যায় আছে, তাহলে এফ আর টি গুণ দিলেই আনসার চলে আসবে। বলের ভ্রামক যাকে আমরা টর্ক নামে চিনি, টর্ক সমান এফ আর বা আর এফ, তার মানে বলের যে এককটা তার সাথে আর গুণ করলেই তুমি পেয়ে যাবা। এবং এটা আর এফ মানে কি? বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তাহলে এই যে দেখো নিউটন মিটার। আর যদি ভেঙে ভেঙে লেখো এফ আর সমান কি? এম এ আর, তাহলে আবার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই সরণের জন্য আরটা কি? মিটার স্কোয়ার। এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, বুঝছো কিনা? পার সেকেন্ড স্কোয়ার। এভাবে ভেঙে ভেঙে কিন্তু আনসার করতে পারবা। একে বলা হয় বলের ভ্রামক বা টর্ক, বলের দ্বন্দ্বও বলা হয়, ঠিক আছে? জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার। জড়তার ভ্রামক আই সমান কি? এম আর স্কোয়ার। এম দেওয়া হচ্ছে এম, আর আর স্কোয়ার দিয়ে হচ্ছে এল স্কোয়ার, শেষ। কেজি মিটার স্কোয়ার হচ্ছে একক। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এক ধরনের ব্যাসার্ধ যা দৈর্ঘ্য দ্বারা মাপা হয়, তাইলে এর একক হবে মিটার, মাত্রা হবে লেংথ। ইজি না? দেখো ইজি লাগতেছে কিনা? আমরা এখন পর্যন্ত 16 পর্যন্ত পড়ছি, 16 পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, তোমরা সবাই কমেন্ট করছো আমাদের যেই তড়িৎ চালক বল তার একক হচ্ছে ভোল্ট,
এর একক কিন্তু নিউটন না, সকল বলের একক নিউটন, বাট তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। ওকে, কোণ, কোণ থেকে আমাদের পড়তে হবে ঘন কোণ এবং নর্মাল কোণ। নর্মাল কোণ যেটা, এটা আমরা হচ্ছে কোত্থেকে আনছি, এই যে দেখো এইটা যেটা বৃত্ত হয়, বৃত্তের এইটুকু হচ্ছে বৃত্তচাপ এস, তাই না? বৃত্তচাপ এস, এবং সে এখানে একটা কোণ তৈরি করে, তখন আমরা তাকে বলতাম যে এটা হচ্ছে এস সমান আর থিটা, বলতাম কি না ছোটোবেলা 6-7 অঙ্ক করার সময়, বৃত্তচাপ এস সমান আর থিটা। তো এখান থেকে বলা যায় থিটা সমান এস বাই আর, বৃত্তচাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, এই জিনিসটা এখানে লেখছে। এবং এইটার একক হচ্ছে রেডিয়ান, এটা হচ্ছে দ্বিমাত্রিক কোণ। আর যেটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ, একটু আগে পড়াইছিলাম, এর একক হচ্ছে স্টেরিডিয়ান। এবং কোণের ক্ষেত্রে কোনো মাত্রা নাই, এটা গুরুত্বপূর্ণ, কোণের ক্ষেত্রে কোনো মাত্রা নাই। প্রশ্ন আসে মাত্রাহীন রাশি কোনগুলা? আমরা জানি যে উপরে নিচে যদি কোনো রাশি ভাগ হয়ে যায়, যেমন আমাদের আছে কি পয়জনের অনুপাত, তারপরে বিকৃতি, এখানে পাইলাম কোণ, এদের কোনো মাত্রা নাই। পয়জনের অনুপাত, বিকৃতি, কোণ, এদের কি নাই? মাত্রা নাই, মাত্রাহীন রাশি। মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব, মহাকর্ষ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। তো দেখো প্রাবল্য, নামের মধ্যে আছে বল, নামের মধ্যে কি কথাটা আছে? বল কথাটা আছে, প্রাবল্য। তার মানে প্রতি একক ভরের উপর যেই পরিমাণ বল প্রযুক্ত হয় তার নাম হচ্ছে প্রাবল্য। আর যেটা হচ্ছে বিভব, ওটার মধ্যে কোনো বল টল কিছু নাই, তাহলে প্রতি একক ভরের উপর যেই পরিমাণ কাজ করা হয় সেটা হচ্ছে বিভব। দুইটা সূত্র ক্লিয়ার। এখন চতুর্থ থেকে মান বসাও, শেষ। এর একক নিউটন পার কেজি, এর একক জুল পার কেজি। এটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, কারণ বল ভেক্টর রাশি, কাজ স্কেলার রাশি। ইজি কিনা? মান বসাতেও হয়ে যাবে। তাহলে সূত্রটা মনে রাখা গুরুত্বপূর্ণ। তুমি যদি মাত্রা একক বের করতে চাও, সূত্র মনে রাখা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কৌণিক ভরবেগ, আমরা যে নর্মাল ভরবেগ পাইছি mv, তার সাথে আর গুণ করলেই কৌণিক ভরবেগ চলে আসবে। বেগের নতিমাত্রা জিনিসটা আবার কি? যদি কখনো নতিমাত্রা কথাটা পাও বা গ্রেডিয়েন্ট কথাটা পাও, জাস্ট সিম্পলি দূরত্ব দিয়ে ভাগ করে দিবা, তাইলে এই নতিমাত্রা পেয়ে যাবা। সহজ না? তাহলে বেগের নতিমাত্রা মানে কি? বেগ ডিভাইডেড বাই দূরত্ব। তাহলে মিটার পার সেকেন্ড থেকে মিটারটা চলে গেলে পার সেকেন্ড পরে থাকবে। ওকে, পীড়ন, পীড়ন যেই কথা, চাপ একই কথা। চাপের সূত্র, পীড়নের সূত্র সেম, পি সমান এফ বাই এ, বাকিগুলো সেম হবে। বিকৃতির কোনো একক মাত্রা নাই, কারণ উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, কাটাকাটি হয়ে যায়। পয়জনের অনুপাতের কোনো একক মাত্রা নাই। খেয়াল করো, বিকৃতি আর পয়জনের অনুপাত, এদের এককও নাই, মাত্রাও নাই, বাট কোণের কিন্তু একক আছে, শুধু মাত্রা নেই। কথা কি বুঝতে পারছো? জিনিসটা কিন্তু মনে রাখবা। বিকৃতি আর পয়জনের অনুপাত এককও নাই, মাত্রাও নাই, বাট কোণের একক আছে। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আমাদের হচ্ছে পীড়ন বাই বিকৃতি এফ বাই এ, তাই না? আমরা পড়ছি না সপ্তম অধ্যায়ে? তো জাস্ট উপরে পীড়নের মান বসাই দিবা, ওইটাই, কারণ বিকৃতি তো কোনো একক মাত্রা নাই। পীড়নের যেটা স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? সেম। ওকে, অভিকর্ষ ত্বরণ এক ধরনের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ হোক, ঘোড়ার ডিমের ত্বরণ হোক, গাড়ির ত্বরণ হোক, যেখানেই ত্বরণ হোক, ত্বরণ তো। যেহেতু এটা ত্বরণ, তার মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, L/T = 2। কথা বুঝতেছো কিনা? পৃষ্ঠটান, একটু আগে সূত্র লেখা দেখাইলাম, টি সমান এফ বাই এল, উপরে বলেরটা বসা দিবা, নিচে কি? এল বসা দিবা। তার মানে তুমি জাস্ট কয়েকটা যদি প্র্যাকটিস করো, বলেরটা বের করা শিখো, কাজেরটা বের করা শিখো, তুমি বাকি সকল একক মাত্রা বের করতে পারবা, যদি তোমার সূত্রটা মনে থাকে। আমার কথা কি বুঝতেছো কিনা? ওকে, সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতার গুণাঙ্ক, এইটা ভুল হয়। ম্যাক্সিমাম পোলাপান এটা বের করতে পারে না। এটা কেমনে বের করব? দেখো, তোমরা সান্দ্রতা গুণাঙ্ক সূত্র পারো না, এই হচ্ছে ঝামেলা। স্টোকসের সূত্র শুনছো সপ্তম অধ্যায়ে? স্টোকসের সূত্র হচ্ছে এফ সমান 6 পাই ইটা আর ভি, স্টোকসের সূত্র। এইখানে এই যে ইটা দেখতেছো না, এই ইটাই হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক, ইটাই হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক। 6 পাই এটা একটা ধ্রুবক রাশি, তার মানে এর কোনো একক মাত্রা নাই। তাহলে আমাদের এই যে ইটা দেখতেছো, ইটা কার উপর ডিপেন্ড করবে? ইটা ইকুয়ালস টু এফ বাই আর ভি। ইজি। তাহলে এখান থেকে এর একক কি বলা যায় দেখো তো, এখান থেকে এর একক কি বলা যায়?
নিউটন, এই যে বেগের একক কি মিটার পার সেকেন্ড, আর এই যে একটা, আচ্ছা সরি এটা নিচে বলবে, সরি উপরে নিউটন, নিচে কি বেগের জন্য মিটার পার সেকেন্ড, আর এই আর এর জন্য আরেকটা মিটার, এটা উপরে চলে গেলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটা অনেকে মুখস্থ করে, কেন মুখস্থ করবা কেন, বের করা যায় তো। এখন মাত্রার মধ্যে আসো, মাত্রার মধ্যে আসো, নিউটন মানে কি বল, তাই না, উপরে কি নিউটন, নিচে হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাই তো, মানগুলো বসায় দাও, শেষ তো। এফ এটা কি এম এ, আর নিচে হচ্ছে এ এম কিন্তু ভর, এ এম কিন্তু ভর, আর এ এম কিন্তু দূরত্ব, সাবধান কিন্তু, এই জন্য একবারে বসায় ফেলা ভালো। এই এমের জন্য, এ এমের জন্য এম, এম কিরে দাগ পড়ে না কেন, এটা কি হলো, আচ্ছা দাঁড়াও চেঞ্জ করি, হ্যাঁ এই যে এই এম এ যেহেতু নিউটন এম এ, এম এল টি ইনভার্স 2, বলেরটা গেল। এই যে দেখো নিচে মিটার স্কোয়ার মানে কি এল স্কোয়ার, আর এই যে সেকেন্ড ইনভার্স মানে কি টি ইনভার্স 1, বুঝছো, এটা এটা কাটো, তাহলে কেটে একটা টি ইনভার্স 1 রয়ে গেল, এল স্কোয়ার এল কাটো, নিচে একটা এল রয়ে গেল, তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 1। ঠিক আছে, সবাই একটু জানাও এটা বুঝছো কিনা। ওকে, এই জিনিসগুলো তোমার কিন্তু বের করা জানতে হবে। তুমি মুখস্থ করে কয়টা মনে রাখবে, এটা তুমি কেমনি মনে রাখবা মুখস্থ করে বলো, এটা মুখস্থ করে কিন্তু তুমি মনে রাখতে পারবা না। ওকে, এই হচ্ছে কথা, আমাদের এটা গেল। এরপর দেখো আমাদের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে বস্তুর ভর ডিভাইডেড বাই পানির ভর, মানে পানির ভরের সাপেক্ষে বস্তুর ভর কতটুকু, উপরেও ভর নিচেও ভর, এর কোনো একক নাই, মাত্রা নাই। আমরা কম্পাঙ্ক দেখাইছিলাম, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা এখান থেকে বের করা যায়, তাই না, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা এখান থেকে বের করা যাবে। আবার তুমি চাইলে কম্পাঙ্ক এমনি মনে রাখতে পারো যে যেহেতু হার্টস মানে কি সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো চক্র, তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো চক্র পার সেকেন্ড, চক্রের তো কোনো একক মাত্রা নাই, চক্র মানে কয়টা ঘুরতেছে, কয়বার ঘুরতেছে, এটা চক্র। ঠিক আছে, পর্যায়কালে এক ধরনের সময়, তাই এর একক হবে সেকেন্ড, মাত্রা হবে টি। তাপের একক হচ্ছে জুল, মাত্রা কিন্তু নাই। ঠিক আছে, এগুলো মনে থাকবে, বাচ্চারা জানাও যেগুলো বুঝতেছো কিনা। তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন, এসআই একক, এবং মাত্রা কিন্তু এই যে থিটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, ওকে। আপেক্ষিক তাপ, এটা একটা সূত্র আছে, তোমরা ছোটবেলা শিখছিলা কিনা, কিউ সমান এম এস ডেল থিটা, এখানে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে তুমি যদি এটাকে আলাদা করো, তাহলে উপরে কিউ, নিচে এম ডেল থিটা, তাহলে কিউ মানে তো তাপ, তাপের একক কি জুল, এই যে এম মানে কি ভর, তো জুল পার কেজি, এটা মানে কি তাপমাত্রা, মানে কি কেলভিন, তাহলে জুল পার কেজি পার কেলভিন, বুঝতে পারছো, ক্লিয়ার কিনা। আর মাত্রা হচ্ছে তুমি যে এখান থেকে, তাপ মানে কি, তাপ এক ধরনের শক্তি, শক্তির মান বসাইলেই পেয়ে যাবা, তাপ এক ধরনের শক্তি, তো শক্তির যেই মানটা, শক্তি আমরা একটু পড়লাম, শক্তি আর কাজ ডাব্লিউ সমান এফ এস, তাহলে এখানে এফ এস মানে কি এম এ এস বসাইলেই শেষ, এম কাটা, তখন এখান থেকে মানটা আসবে, তাপমাত্রার জন্য এই থিটাটা আসছে। কথা কি ক্লিয়ার কিনা, তাপ এক ধরনের শক্তি, তাই এর মাত্রাটা এখানে বসাইতে হবে, ক্লিয়ার। লীন তাপ মানে হচ্ছে সুপ্ত তাপ, সুপ্ত তাপের ক্ষেত্রে তাপ গতিবিদ্যায় তোমরা পড়ছো কিউ সমান এম এল, পড়ছো বরফ গলনের সুপ্ত তাপ, বাষ্পীয়করণের সুপ্ত তাপ, ওই মানটা হচ্ছে এটা কিউ সমান এম এল। ওকে, এই জায়গায় জাস্ট মানটা গুণ করে দিলেই কাজ শেষ। সুপ্ত তাপ, তাপ ধারকত্ব এটা লেস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের এন্ট্রপি আছে না, এন্ট্রপির সেম জুল পার কেলভিন, তবে এটা আসে না। আমি এখন যেগুলো দাগায় দিচ্ছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই যে এন্ট্রপি, তাপ ধারকত্ব একসাথে পড়বা। মোলার গ্যাস ধ্রুবক আর, মোলার গ্যাস ধ্রুবক কি আর, কোথেকে বের করবা, পিভি সমান এন আর টি, এই সূত্র থেকে বের করতে পারবা, আর সমান পিভি বাই এন টি। ঠিক আছে, এখান থেকেই বের করতে পারবা। বাকিগুলো পারবা কিনা জানাও, এগুলো সহজ, মানে এই পর্যন্ত যেগুলো পড়াইছি পারবা কিনা, বাকিগুলো দেখাচ্ছি।
এখানে সবগুলো লাগে না, লাস্টেগুলো সবগুলো লাগে না, আমি দেখাচ্ছি তারপরও। ওকে, বুঝতেছো? ওকে, উপরে যেগুলো দেখাইছি পারবা? ওকে, আমরা কোন পর্যন্ত আসছিলাম? এই যে মোলার গ্যাস যোগ পর্যন্ত আসছিলাম। এখন দেখো টর্ক, টর্ক কিন্তু অলরেডি বলে দিছি, টাউ সমান আর এফ, জাস্ট গুণ করে দিবা, কাজ শেষ। বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবকের ক্ষেত্রে আমরা জানি আমাদের যে আর, ওই আরটাকে যদি পরমাণুর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি বোল্টজম্যান ধ্রুবক পাওয়া যায়। তাহলে বুঝো কিন্তু উপরে আর, নিচে এন এ, জুল পার মোল পার ক্যালভিন, এটা হচ্ছে আর এর একক। আর কেমিস্ট্রিতে এই বোল্টজম্যান ধ্রুবকের একক হচ্ছে জুল পার ক্যালভিন পার মলিকিউল। পরমাণু কথাটা বলে দিচ্ছে, ঠিক আছে? আশা করি এই ফিজিক্স থেকে প্রশ্নটা দিবে না, দিলে কেমিস্ট্রি থেকেই দেবে। তো মলিকিউল কথার উল্লেখ থাকলে সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, আর মোল কথার উল্লেখ থাকলে সেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে? এছাড়া আর আসবে না, আর লাগবে না। আধান কিউ সমান আইটি, মনে পড়ে? কিউ সমান আইটি, তড়িৎ রসায়নে সবাই পড়ে থাকবা। কিউ সমান আইটি, আই মানে কি আমাদের বিদ্যুৎ প্রবাহ, টি মানে কি সময়। এই যে দেখো, তাহলে আমাদের কারেন্ট আই এবং সময় মানে কি টাইম, একক হচ্ছে কুলম্ব, এবং এটা বৃহত্তম একক হচ্ছে ফ্যারাডে। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। এটা জিজ্ঞেস করে যে তড়িৎ আধানের বৃহত্তম একক কোনটা, ক্ষুদ্রতম একক কোনটা? বৃহত্তম হচ্ছে ফ্যারাডে, ক্ষুদ্রতম হচ্ছে কুলম্ব, ঠিক আছে? ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা আই, আই তো অ্যাম্পেয়ার। তড়িৎ বিভব আর তড়িৎ প্রাবল্য একদম মহাকর্ষর মতোই। মহাকর্ষ যেমন পড়ছো এরকম, মহাকর্ষের মধ্যে কি পড়ছিলা? প্রতি একক ভরে যেই পরিমাণ বল প্রযুক্ত হয় সেটা মহাকর্ষীয় প্রাবল্য। এখন পড়বা প্রতি একক চার্জে বা আধানে যেই পরিমাণ বল প্রযুক্ত হয় সেটা মহাকর্ষীয় না, তড়িৎ প্রাবল্য। তাহলে মহাকর্ষর মধ্যে যেটা ভর এম, তড়িতের মধ্যে এটা কিউ, বাকি সব সেম, ঠিক আছে? দেখো বাকি সব সেম, জাস্ট এক্সট্রা করে কিউটা আসছে, কিউ ইকুয়ালস টু আইটি, ওইটা এক্সট্রা করে আসছে, বাকি সব সেম। বুঝতে পারছো কিনা? যেটা আমাদের মহাকর্ষে ছিল ডাব্লিউ বাই এম মহাকর্ষীয় বিভব, এখন সেটা হবে ডাব্লিউ বাই কিউ, বাকি সব সেম। ক্লিয়ার? প্রবাহ ঘনত্ব সমান হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে যেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রবাহ মাত্রা, ঘনত্ব যেহেতু বলছে। রোধ, রোধের সূত্র আমরা জানি না, রোধ হচ্ছে ওহম। খেয়াল করে দেখো, রোধের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস শিখছিলাম, রোধ যেটা, রোধ সমান রো এল বাই এ, শিখছি কিনা? রোধ সমান রো এল বাই এ, ওইখান থেকে এই সূত্র মডিফাই করে আনা যায়, ঠিক আছে? এছাড়াও আরও সূত্র আছে, যেমন আমরা জানি যে আমাদের কিউ সমান আই টি, ভি ইকুয়ালস টু আই আর, আই সমান ভি বাই আর, তাই না? আরও সূত্র আছে পি সমান ভিআই। এরকম যে কোনো সূত্রে তুমি যদি রোধ দ্বারা রিপ্লেস করতে পারো, জাস্ট এটা দিয়ে সহজ করে দেখাই দিই, পি সমান ভিআই, তুমি তোমার মতো যে কোনো সূত্র থেকে আনতে পারবা। আমি সহজটা দেখাই দিচ্ছি। পি সমান ভিআই, পাওয়ার সমান ভিআই, চলতরিতে পড়ছো। আবার ভি সমান আইআর, রাইট? ওহমের সূত্র ভি সমান আইআর, মানটা বসায় দাও, পি সমান আই স্কোয়ার আর, রাইট? দেখো বুঝতেছো কিনা? ভি সমান আইআর, মানটা বসায় দিলাম, পি সমান আই স্কোয়ার আর। এবার তুমি আরটাকে এক পাশে রাখো, এ পাশে পি, এ পাশে আই স্কোয়ার, এইখান থেকে তুমি একক মাত্রা যা লাগে বের করতে পারবা। রোধের একক তো ওহম, সবাই জানো, মাত্রা বের করতে পারবা। উপরে ক্ষমতার মাত্রা, নিচে আই স্কোয়ার প্রবাহ মাত্রা, এই যে দেখো আই ইনভার্স 2, আর এইটুকু হচ্ছে ক্ষমতার মাত্রা, চিনতেছো কিনা? এম এল স্কোয়ার টি ইনভার্স 3, ক্ষমতার মাত্রা, ক্ষমতা, অনলি ক্ষমতা। আর এই আই কেন? এই প্রবাহ মাত্রার জন্য। কথা কি ক্লিয়ার? সবাই জানাও এই জিনিসটা ক্লিয়ার কিনা? অনেকেই এটা বুঝে না যে কোত্থেকে আসলো, বইয়ে সরাসরি ব্যাখ্যা করা নাই, আমি ব্যাখ্যা করে দিলাম, কোত্থেকে আসলো অনেকেই বুঝে না। তড়িৎ রোধাঙ্ক, ওই যে একটু আগে লেখা দিছিলাম, আর সমান রো এল বাই এ, এই রোধাঙ্ক কোত্থেকে আসছে? রোধের সূত্র থেকে আসছে। রোধাঙ্ক সমান আর এ বাই এল, ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার আর দৈর্ঘ্য মানে মিটার।
কাটাকাটি করলে উপরে মিটার আর এটা তো ওহম, তাহলে ওহম মিটার। এই যে দেখো ওহম মিটার, বুঝতেছো কি না? ঠিক আছে, ওহম মিটার, ওহম মিটার। ওকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা, এটা হচ্ছে আমাদের যে আধানটা আছে সেটাকে দূরত্ব দিয়ে গুণ করলেই চলে আসে, কিউ ইন্টু এল, কুলম্ব মিটার। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, এর মাত্রাটা আসে না, 1 ফ্যারাড মনে রাখলে হইলো। এই যে চুম্বকের যে পড়াগুলো, এটা এখন পড়বা না, এখন আগামাতা কিচ্ছু বুঝবা না। আমি কয়েকটা জিনিস দাগ দিয়ে দিচ্ছি, এগুলো এখন পড়লে কিছু বুঝবা না। চুম্বক চ্যাপ্টার পড়ার সময় পড়বা। চুম্বক মেরু শক্তি 1 নাম্বার, চুম্বক দ্বিমেরু ভ্রামক, চুম্বক প্রবাহ ঘনত্ব, চুম্বক ফ্লাস্ক, এই যে 4টা জিনিস, এগুলো এখন ধরবা না, মাথা উল্লাপাল্টা হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে এই যে সাবেশাঙ্ক, ষষ্ঠ, এটা হচ্ছে তোমার 5ম অধ্যায়, দ্বিতীয় পত্রে 5ম অধ্যায়, দ্বিতীয় পত্রে 4র্থ অধ্যায়। অধ্যায় পড়ার পরে এগুলো দেখবা, সহজ লাগবে। এই অধ্যায় যদি আমি পড়াই দেখাই দিব, ইউটিউবে আমার ফ্রি ক্লাস দেওয়া আছে, করতে পারো। ঠিক আছে, ওকে। কৌণিক বেগ কোত্থেকে আসলো? এই যে ওমেগা। কৌণিক বেগটা এইভাবে আমরা প্রকাশ করি যে প্রতি একক সময়ে যেই পরিমাণ ঘূর্ণন, যত কোণ ঘুরছে, আমি একটু বিষয় যদি সহজে বোঝাই তোমাদের, যদিও এটা বেসিক ক্লাসে আমরা নিউটনের বলবিদ্যায় পড়ায় থাকি। দেখো, আমরা নর্মালি বেগ বলতে কি বুঝি? এখান থেকে এই পর্যন্ত সরণ যদি হয় এস, তাহলে কতটুকু সময় এসে গেছে, ভি সমান s/t। এটাই তো আমাদের বেগ, নর্মাল বেগ। কৌণিক বেগ মানে কি জানো? এখান থেকে এই পর্যন্ত কৌণিক সরণ যদি হয় থিটা, এই কৌণিক সরণটা কতটুকু সময় হয়েছে, এটা হচ্ছে কৌণিক বেগ। পার্থক্যটা বুঝতেছ? এটা হচ্ছে কৌণিক বেগ আর হচ্ছে রৈখিক বেগ। এত এখান থেকে এই পর্যন্ত কৌণিক সরণটা কত সেকেন্ডে, এটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা। আর এখান থেকে এই পর্যন্ত রৈখিক সরণটা কত সময়, এটা হচ্ছে রৈখিক বেগ ভি। তো দেখো এই ওমেগার একক কী হবে? রেডিয়ান পার সেকেন্ড, কারণ এই কোণটা তো দ্বিমাত্রিক কোণ, দ্বিমাত্রিক কোণের একক রেডিয়ান, একটু পরে আসছি। তাহলে কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, বাট যেহেতু দ্বিমাত্রিক কোণের কোনো মাত্রা নাই, তাই এর কিন্তু মাত্রা আসবে না। মাত্রা কি আসবে? T−1। আমার কথা কি বুঝাতে পারলাম কি না? যেহেতু দ্বিমাত্রিক কোণের কোনো মাত্রা নাই, তার মানে মাত্রা আসবে T−1। একই কথা কৌণিক ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কৌণিক ত্বরণের একক দেখবা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, বাট মাত্রা হবে T−2। কথা ক্লিয়ার? পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের একক কিন্তু সেম, সংখ্যাগত মান সেম। এই হচ্ছে আমাদের পড়া, এগুলা পরীক্ষায় আসে। আর তরঙ্গের যে তীব্রতা, তরঙ্গের তীব্রতা এটা হচ্ছে আমাদের প্রতি একক সময়ে একটা নির্দিষ্ট, ধরো মনে করো এটা একটা বস্তু, এর মধ্য দিয়ে শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে। এই যে এর একটা ক্ষেত্রফল আছে, অবশ্যই বুঝো কিন্তু বিষয়টা, বুঝলে সহজ লাগবে। এই যে বস্তুটা আছে এর একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়া প্রতি একক সময়ে কতটুকু শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে তীব্রতা। তাহলে বুঝো, প্রতি একক ক্ষেত্রফল মানে নিচে মিটার স্কোয়ার, প্রতি একক সময় মানে নিচে সময়, শব্দ শক্তি মানে জুল। তাহলে জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। আবার আমরা এটাও জানি যে জুল পার সেকেন্ড যেটা, এই যে জুল পার সেকেন্ড যেটা, এটাকে ক্ষমতা বলা হয় বা ওয়াট বলা হয়। তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে তীব্রতার একক। কথাটা কি বুঝাতে পারছি? এগুলো তরঙ্গ অধ্যায়ের পড়া। এটা কোন অধ্যায়ের পড়া? তরঙ্গ অধ্যায়ের পড়া। আমি একদম 61টা 5-6টা বাদ দিছি চুম্বক অধ্যায়ের জন্য, 55টা ধরে ধরে বুঝাই দিছি। সময় একটু বেশি লাগছে, বাট বুঝছো কিনা জানো, একদম ধরে ধরে বুঝাই দিছি। এখন আমরা বিজ্ঞানী পড়াগুলো দেখব। বিজ্ঞানীর মধ্যে কোনো ট্রিক নাই, ঠাড়া মুখস্থ করবা ডাইরেক্ট। সত্যি কথা, বিজ্ঞানী পড়ার সময় কোনো ট্রিক পাবা না। যার মেমোরি পাওয়ার যত বেশি ততগুলো মনে রাখবা, এবং অবশ্যই এটা পড়ার পর অনুশীলনী সলভ করে ফেলবা, কারণ প্রশ্নগুলো অনুশীলনী ভিতর থেকে আসে, বাইরে থেকে আসে না। এতগুলো বিজ্ঞানী মনে না থাকলেও সমস্যা নাই, যদি অনুশীলনী তোমার মনে থাকে। ক্লিয়ার? তাহলে আমি যে একক মাত্রাগুলো পড়াইছি এবং এই পর্যন্ত যা কিছু পড়াইছি সব ক্লিয়ার কিনা? আমাদের একদমই শেষের দিকে আসি। বিজ্ঞানী পড়ার পর ত্রুটির কিছু অঙ্ক করব, শেষ, পড়া শেষ হয়ে যাবে আমাদের। সবাই একটু জানা দেয় পর্যন্ত ক্লিয়ার কিনা। প্রথমে আমরা বিজ্ঞানীর নাম পড়ব, থ্যালিস
থেলিস হচ্ছে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। তাহলে এটা আমি মনে রাখতে পারি এভাবে, দি সান, দি সান। আমরা যেগুলো যেটা একটা সংখ্যায় একটা তার আগে দি যুক্ত করি না, দি আর্থ, দি সান। তাহলে দি দিয়া হচ্ছে থেলিস, কেমনে? THELIS, থেলিস। সান দিয়া হচ্ছে সূর্যগ্রহণ। ঠিক আছে, একটা ট্রিক দিলাম। পিথাগোরাস নাম শুনছি আমরা, গণিত, জ্যোতির্বিদ্যা এগুলোর জন্য বিখ্যাত। এখান থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে আর্কিমিডিস থেকে। আর্কিমিডিস 5 স্টার, যেগুলো আমি 5 স্টার দিচ্ছি এগুলো ভালো মতো পড়বা। লিভারের নীতি, উদস্থিতিবিদ্যার নীতি, ধাতুর ভেজাল নির্ণয় এবং গোলকীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানো, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা লাগবে। ওকে, গ্যালিলিও মুক্তভাবে পরন্ত বস্তুর যে 3টা সূত্র আমরা বারবার পড়ি, স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা অবদান রাখছে। অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কিন্তু গ্যালিলিওর আবিষ্কার। দূরবীক্ষণ যন্ত্র, পানি উত্তোলনের যন্ত্র, এবং এখান থেকে সবচেয়ে বেশি যেটা আসে, স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন কে? যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র আর মুক্ত পরন্ত বস্তু 3টা সূত্র। এগুলোই বারবার পরীক্ষা আসে। আমি যেগুলো দাগা দিচ্ছি এগুলো বারবার পরীক্ষা আসে। নিউটন, নিউটনের সম্পর্কে যত বলবো ততই কম হবে। তো আমরা একটা অধ্যায় আছে, নাম হচ্ছে ভৌতল বিজ্ঞান, সেখানে কয়েকটা বিজ্ঞানীর নাম শিখি। যেমন হাত ও নাক, এই কথাটা মনে রাখবা। ভৌত আলো বিজ্ঞান পড়া হয়ে যাবে কিভাবে? হাতে হচ্ছে হাইগেন, হাইগেনের তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব কে দিছে? হাইগেন দিছে। নতে হচ্ছে, নাকের নতে হচ্ছে নিউটন, নিউটনের হচ্ছে কণিকা তত্ত্ব। নিউটনে কি? কণিকা তত্ত্ব। তাহলে এই জিনিসটা পরীক্ষায় আসে। কণিকা তত্ত্ব কার? তরঙ্গ তত্ত্ব কার? আমরা জানি আলোর ক্ষেত্রে একই সাথে তরঙ্গ ধর্ম আছে, আবার কি কণা ধর্ম আছে, ওইগুলো। কণিকা তত্ত্ব নিউটনের, তরঙ্গ তত্ত্ব হাইগেনের। এই যে আলোর কণিকা তত্ত্ব, আলোর কণিকা তত্ত্ব কে দিছে? নিউটন। মনে থাকবে। এরপর মহাকর্ষ বল সূত্র আছে নিউটনে, আমরা জানি। ক্যালকুলাস, আলোর বর্ণালী, এটা কিন্তু পরীক্ষা আসে, আলোর বর্ণালী পরীক্ষা আসে। ঠিক আছে। এরপর একটা বই আছে, ফিলোসফি অ্যান্ড এসএলএস প্রিন্সিপাল ম্যাথমেটিক্স, এই বইটা কিন্তু নিউটনের। এবং নিউটনীয় বলবিদ্যাকে কিন্তু আমরা সনাতনীয় যেই সনাতনী পদার্থবিজ্ঞান তাদেরকে আমরা নিউটনীয় বলবিদ্যা নামে বলি, তাই না? ওকে, টমাস ইয়ং, এখান থেকে আসে ব্যতিচার আবিষ্কারককে, এটা আসে। তারপরে আসে হচ্ছে আমাদের এই যে আলোর সংবেদনশীলতা সম্পর্কে ব্যাখ্যা দেন কে? এই দুইটা পরীক্ষা আসে। মাইকেল ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই যে তড়িৎচুম্বকীয় আবেশ, সকল যন্ত্র যেটার ভিত্তিতে আবিষ্কার করা হয়েছে, ওইটা পরীক্ষা আসে। কোপার্নিকাস থেকে মনে রাখবা কোষ, কোষ কথাটা মনে রাখবা। কো দিয়া কোপার্নিকাস, স দিয়া সূর্য কেন্দ্রিক তত্ত্ব। এই দেখো লেখা আছে ট্রিকটা, ঠিক আছে? কো দিয়া কোপার্নিকাস, স দিয়া সূর্য কেন্দ্রিক তত্ত্ব। ক্যাপলার কি করছে? এই যে গ্রহগুলার গতিপথ উপবৃত্তাকার, এটা বলছে ক্যাপলার। এটা কিন্তু মেডিকেলে আসছিল। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার কে বলছে? ক্যাপলার বলছে। টলেমি মনে রাখবা, টিভি দিয়া, টিভি, টিতে টলেমি, ভতে ভূকেন্দ্রিক, টিতে টলেমি, ভতে ভূকেন্দ্রিক। একটু আগে পড়াইছি হাত ও নাক, হাত ও নাক। এই যে হ দিয়া হচ্ছে হাইগেন, ত দিয়া হচ্ছে তরঙ্গ তত্ত্ব। ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্ব। আইনস্টাইন থেকে অবশ্যই মনে রাখবা আপেক্ষিকতার তত্ত্ব কে দিছে? আইনস্টাইন, সবচেয়ে বেশি আসে। তারপরে এই যে ভর এবং শক্তির মধ্যে যেই স্থানান্তর, এটা আবিষ্কার করছে কে? ভর শক্তির মধ্যে যে স্থানান্তর, এটা আবিষ্কার করছে কে? আইনস্টাইন। ঠিক আছে। আরেকটা জিনিস আসে, ফটো তড়িৎক্রিয়া বা আলোক তড়িৎক্রিয়া আবিষ্কার করছে কে? এবং উনি নোবেল পাইছেন কেন? এটাও আসে। আলোক তড়িৎক্রিয়া আবিষ্কারের জন্য উনি নোবেল পাইছে, ফটো তড়িৎক্রিয়ার জন্য উনি কি নোবেল পাইছে। রাদারফোর্ড এবং বোরের ক্ষেত্রে বলছিলাম এই সালটা লাগে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা 1911 সালে, সালটা লাগবে। ম্যাক্স প্লাঙ্ক, উনি হচ্ছে কোয়ান্টাম থিওরি দিছে এবং এর বাংলাটা হচ্ছে তেজ কণাবাদ। এই কোয়ান্টাম থিওরি এবং কোয়ান্টা দুইটাই কি, মানে আলোর যে ক্ষুদ্রতম একক, কোয়ান্টা নাম দিছে কে? ম্যাক্স প্লাঙ্ক। ওকে। রবার্ট, আরটা হচ্ছে তোমার কৃষ্ণ বস্তু, যেটা কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করেন কে? ম্যাক্স প্লাঙ্ক। রবার্ট বয়েল মৌলিক পদার্থ সম্পর্কে আইডিয়া দিছে এবং ভাস্করাচার্য
পায়ের মান নির্ণয় করেন, পাই সমান 22/7 বা 3.1416। ওকে, এইগুলোই তোমার পরীক্ষায় আসবে, এর বাইরে কিছু লাগবে না। আমরা ত্রুটি পর্যন্ত চলে আসছি। দেখো বইয়ে সব কিছু পড়া হইলো কিনা। দেখো বইয়ে এখানে একটা পড়া আছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। আমি এই তথ্যটা কীভাবে মনে রাখতাম সেটা তোমাদের একটু শিখাই। এরকম দুইটা মান আছে, একটা হচ্ছে সান্দ্রতার যে একক, সান্দ্রতাঙ্ক পয়েস থেকে, যে 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সমান 10 পয়েস, ঠিক আছে, এটা একটা মান। আরেকটা হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এই দুইটা মোটামুটি সবাই কেউ কেউ জানে না, আর যারা জানে তারা প্যাচ লাগায়। আমি কিন্তু মনে রাখতাম একটা নিউটনের 10টা পোলা, একটা নিউটনের 10টা পোলা, 10টা পোলা পান। তো 10টা পোলা পানের জন্য নিউটনের বউ কয়টা? 5টা। এই যে বউ কয়টা? 5টা। এখন বউ মানে কি? মহিলা। মহিলা মানে হচ্ছে ডাইনি। এটা ডাইন না পড়ে আমি পড়তাম ডাইনি। এই দেখো ডাইনি, ঠিক আছে, তোমরা আবার খেপা যাও না আমার উপর। একটা নিউটনের 10টা পোলা। তো 10টা পোলাপান মানে কি? বউ তো একটা না, একটা বউ 10টা পোলা কেমনে হয়? 5টা বউ। তাহলে 5টা বউ মানে নিউটন সাহেব আমার উপর রাগ করেন না আবার। 5টা বউ মানে 5টা ডাইনি, DYNI, শেষ। ঠিক আছে, ওকে, মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এরপরে এই যে ছকটা, এটা কিন্তু পড়ে শেষ করছি। এখন আমরা ত্রুটি পড়ার জন্য যাচ্ছি। ছক কিন্তু পড়া শেষ, ঠিক আছে, বিজ্ঞানী পড়া শেষ। এই বিজ্ঞানী যা যা ছিল আমরা কিন্তু পড়াই দিছি। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ, অনুশীলনী পড়ে ফেলবা। এখন হচ্ছে ত্রুটি, ঠিক আছে, ত্রুটি পড়বো আমরা। ত্রুটি থেকে প্রথমে ত্রুটিগুলোর প্রকারভেদ দেখতে হবে, কি কি ত্রুটি আছে। 1 নাম্বার যান্ত্রিক ত্রুটি। কি আছে? যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটি 3 ধরনের। পলাশ দিয়ে মনে রাখা যায়, পলাশ। পতে হচ্ছে পিছট ত্রুটি, লতে হচ্ছে লেভেল ত্রুটি, শতে হচ্ছে শূন্য ত্রুটি। তাহলে যান্ত্রিক ত্রুটি কি? পলাশ। এখন এটা যে পলাশ যে যান্ত্রিক ত্রুটির ট্রিক, এটা এমনি মনে রাখতে পারো যে পলাশ অনেক যান্ত্রিক একটা ছেলে, মানে সারাদিন পড়াশোনা করে, যান্ত্রিক, মেশিনের মতো। আচ্ছা, এখন শূন্য ত্রুটি যেটা, এটা কিছু উদাহরণ আছে, যেমন ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, এইগুলা হচ্ছে শূন্য ত্রুটি। প্রত্যেকটার মধ্যে দেখো দুন্তাস কথাটা অনেক নর্মাল। শূন্যর যেমন স, প্রত্যেকটার মধ্যে স আছে। স্কেল, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, খেয়াল করছো? এমনি কিন্তু মনে রাখা যায়। এরপর পিছট ত্রুটি, এটা কতবার যে অনুশীলনীতে আছে 5 স্টার। নাট বল্টু যেগুলা, মানে যেসব যন্ত্রের মধ্যে নাট স্ক্রু আছে, ওই যন্ত্রগুলা যে নাট স্ক্রু ঢিলা হয়ে যায়, ওইটা হচ্ছে পিছট ত্রুটি। তাহলে নাট স্ক্রু নীতির ভিত্তিতে যে সকল যন্ত্র কাজ করে তার মধ্যে কোন ত্রুটি দেখা যায়? পিছট ত্রুটি দেখা যায়। ওকে, এরপর হচ্ছে লেভেল ত্রুটি। এটা উদাহরণ হচ্ছে নিক্তি, বিক্ষেপ চৌম্বকমান যন্ত্র, ট্যানজেন্ট গ্যালভানোমিটার। কেমনে মনে রাখবো? এইটাও কিন্তু মনে রাখার ট্রিক আছে। মনে রাখবা, তোমরা তো নিব্বা নিব্বি কথাটা শুনছো। নিব্বা নিব্বি, নিব্বি মানে কি? যেগুলো বয়স কম কিন্তু এখনো কি প্রেম প্রীতি করে বেড়ায়, ওই তোমাদের ভাবি দেখে দেখে আসতেছে। আচ্ছা, তো নিব্বি মানে কি? নিব্বি মানে যাদের বয়স কম কিন্তু প্রেম করে বেড়ায়। তাহলে নিব্বি মানে বয়স কম, তাহলে সে কোন ক্লাসে পড়ে? সে হচ্ছে ক্লাস 10 লেভেলে পড়ে। সে হচ্ছে ক্লাস 10 লেভেলে পড়ে। তাহলে প্রথমে হচ্ছে নিব্বি। নিব্বি মানে নিক্তি। তারপর হচ্ছে 10 মানে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। আর হচ্ছে লেভেল মানে লেভেল ত্রুটি ট্রিক। আর নিব্বির বতে হচ্ছে বিক্ষেপ চৌম্বকমান যন্ত্র। মনে থাকবে এই ট্রিকটা? মনে থাকবে যে নিব্বি ক্লাস 10 লেভেলে পড়ে। লেভেল মানে লেভেল ত্রুটি, 10 মানে ট্যানজেন্ট, নিব্বি মানে নিক্তি, বতে হচ্ছে বিক্ষেপ চৌম্বকমান। কথা ক্লিয়ার? সবাই একটু জানাও এই জিনিসটা মনে থাকবে কিনা। এরপর আমরা আসতেছি পর্যবেক্ষণমূলক বা ব্যক্তিগত ত্রুটি। তো ব্যক্তিগত ত্রুটি কি কি হইতে পারে? তোমার হচ্ছে প্রান্ত দাগ হইতে পারে, লম্বন ত্রুটি হইতে পারে, সূচক ত্রুটি হইতে পারে, পরিবেশগত ত্রুটি হইতে পারে। তো দৃষ্টিভ্রম মানে চোখে ভুল দেখা বা প্যারালাক্স এরর, এটা কিন্তু এক ধরনের ব্যক্তিগত ত্রুটি, যন্ত্রের কোনো দোষ নাই, নিজের দোষ।
আর এই যে সূচক ত্রুটি এটার উদাহরণ তপন স্যারে দেওয়া আছে, তপন স্যারে এটার উদাহরণ দেওয়া আছে আলোক বেঞ্চ। আলোক বেঞ্চে সূচক ত্রুটি দেখা যায়, আলোক বেঞ্চে সূচক ত্রুটি দেখা যায়। ওকে, সবাই একটু জানাও তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমি একটু পানি খেয়ে নিই, দাঁড়াও। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার থাকলে আমরা এরপরে যাব হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটি, মিটার বীজের প্রান্তিক ত্রুটি, পটেনশিওমিটারের প্রান্তিক ত্রুটি, স্ক্রু গজের শূন্য ত্রুটি, এগুলো হচ্ছে পুনরাবৃত্তিক। তো আমি জেনে মনে রাখতাম এই যে পুনরাবৃত্তির পথে হচ্ছে দুইটা প্রান্তিক ত্রুটি, আর স্ক্রু গজের যে শূন্য ত্রুটি এটাও কি পুনরাবৃত্তি ত্রুটির অংশ। মানে এটা একটু মুখস্থ টাইপের মনে রাখতে হবে, আলাদা। ঠিক আছে, ওকে। এখন কিছু টার্ম আছে যেই টার্মগুলো তোমার জানতে হবে ম্যাথ সলভ করার জন্য। যেমন পরম ত্রুটি জিনিসটা কি, ম্যাথে মাঝে মাঝে জিজ্ঞেস করে অমুকের পরম ত্রুটি কত। তো পরম ত্রুটি মানে হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপ্য মান। মানে মনে করো এটা একটা লম্বা দণ্ড, তুমি এটা মাপছ 10 সেন্টিমিটার, কিন্তু এইটার প্রকৃত মান হচ্ছে 10.4 সেন্টিমিটার, তাহলে পরম ত্রুটি কত? 10.4 মাইনাস 10 সেন্টিমিটার, তার মানে 0.4 বা 0.4 সেন্টিমিটার। এটা হচ্ছে পরম ত্রুটি। এখন এই পরম ত্রুটিটাকে মানে এই যে 0.4 যে মানটা আছে এটাকে যদি প্রকৃত মান মানে 10.4 দিয়া তুমি ভাগ করো, প্রকৃত মান দিয়া যদি ভাগ করে দাও, ইন্টু যদি 100% করো, তাহলে তুমি পেয়ে যাবা শতকরা ত্রুটি। মানে প্রকৃত মান থেকে পরীক্ষালব্ধ মানটা মাইনাস করে প্রকৃত মান দিয়া ভাগ করলে শতকরা ত্রুটি পাওয়া যায়। তাহলে উপরের রাশিটুকু মানে কি? পরম ত্রুটি। আর নিচেরটুকু মানে কি? প্রকৃত মান। ভাগ করে 100% করলে কি পাওয়া যায়? শতকরা ত্রুটি পাওয়া যায়। ঠিক আছে, এখন আমরা ম্যাথে যাব। খুবই ইজিভাবে ম্যাথগুলো সলভ করাবো। এর আগে কিছু প্রশ্নের আনসার করো। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সবাই একটু কমেন্ট করো। যারা ক্লাসের এই পর্যন্ত আসছো, ত্রুটির ম্যাথ করার আগে, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে আছি, ত্রুটির ম্যাথ করতে আর 10 মিনিট লাগবে হাইয়েস্ট। 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। প্রশ্নগুলো আনসার করো। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? স্পিডোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সবাই একটু কমেন্ট করো। ওকে, সবাই বলছো ডি নাম্বারটা। ডি নাম্বার মানে হচ্ছে সিসমোগ্রাফ। ওকে, পরের প্রশ্নে আসো। 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য মিটারে কত? কিলোমিটারে বলে নাই, মিটারে বলছে। আরেকটা প্রশ্ন হচ্ছে 1 বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? মানে 1 লাইট ইয়ার সমান কত মিটার? কমেন্ট করো সবাই। 1 দিয়ে 2 দিয়ে আনসার করো। 1 মাইল পড়াইছি, কিন্তু ক্লাসে পড়াইছি, ট্রিক সহ পড়াইছি। 1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য মিটারে কত? 1 বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? 1 2 দিয়ে আনসার করো। আচ্ছা, সবাই বলতেছো 1 এর হচ্ছে ডি মানে 609 মিটার, আর কিলোমিটারে হইলে হইতো 0.609 কিলোমিটার। আলো কত দূরত্ব অতিক্রম করে 1 বছরে? 2 এর এ 9.42 10⁻15 মিটার। 12 কখন হইতো? যদি কিলোমিটারে হইতো তখন হচ্ছে 12। ওকে, ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট 17-18 প্রশ্ন। ভরবেগের মাত্রা সমীকরণ কি? আনসার করো তো সবাই। 1 দিয়ে আনসার করো। ভরবেগের মাত্রা সমীকরণ কি? 1 দিয়ে আনসার করো সবাই। আমরা জানি ভরবেগ মানে হচ্ছে পি সমান এম ইন্টু ভি। এবার এম এর মাত্রা বসাও, ভি এর মাত্রা বসাও। ভরবেগ, ভর মানে এম, ভি মানে LT ইনভার্স 1। এ হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপর বিজ্ঞানী থেকে একটা প্রশ্ন আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19-এ।
কোন বৈজ্ঞানিক বা কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন, 1 নাম্বার দিয়ে বলো। সবাই একটু বলো এটার আনসার কি হবে? সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন কে? এই যে ক্যাপলার দেখতেছো, ক্যাপলার বলছিল যে আমাদের যেই গ্রহগুলা এর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। এরপর টলেমির ক্ষেত্রে বলছিলাম মনে রাখার জন্য টিভি। টিভি মানে কি? টিতে টলেমি, ভিতে হচ্ছে ভূকেন্দ্রিক। আর কোপার্নিকাস বলছিলাম কোষ, কথাটা মনে রাখার জন্য কোষ মানে কোপার্নিকাস সূর্যকেন্দ্রিক, তাই না? তাহলে আনসার হচ্ছে কোপার্নিকাস। ওকে, আমরা এখন চলে যাব হচ্ছে ত্রুটির যেই ম্যাথগুলো সেখানে। তো ত্রুটির ম্যাথগুলো করার নিয়ম দেখো, কোনো সূত্রে যদি ধ্রুবক ছাড়া অনেকগুলো রাশি থাকে তাহলে প্রত্যেকটা রাশির ত্রুটি আমরা কি করব? যোগ করব। আচ্ছা, যদি সূত্রে কোনো রাশিতে সূচক বা পাওয়ার থাকে তাহলে সেই সূচকটি ওই রাশির সাথে গুণ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন সলভে যাচ্ছি। 1 নাম্বার প্রশ্ন, এই টাইপের ম্যাথ কিন্তু এই বছর আসছিল। তো সবাই একটু খেয়াল করো, প্রত্যেক বছরই এই টাইপের ম্যাথ পাবা। গোলক রিলেটেড, একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার, এরকম দিয়ে আসলে কি বোঝায়? 2.5 প্রথমে থাকা মানে এটা হচ্ছে তার প্রকৃত মান, এটা হচ্ছে তার কি? প্রকৃত মান। প্লাস মাইনাস 0.2 মানে হচ্ছে এইটা তার পরম ত্রুটি, এটা হচ্ছে তার পরম ত্রুটি, ঠিক আছে? ওকে, ইজি। তাহলে এখন এর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত জানতে চাইছে। এই যে 0.2 এইটা হচ্ছে আমাদের ডেল আর এর মান, যেহেতু এটা ব্যাসার্ধ তাই এটা আর দিয়ে প্রকাশ করছি, আর প্রকৃত মানটা হচ্ছে আমাদের শুধু আর। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। সূত্রে আর এর মাথায় কিউব আছে, তার মানে 3 দিয়ে সামনে গুণ করতে হবে। তাহলে আমাদের আনসার হবে 3 ইন্টু উপরে ডেল আর, কারণ উপরে দিতে হয় পরম ত্রুটি আর নিচে দিতে হয় প্রকৃত মান। যেহেতু শতকরা ত্রুটি চাইছে তাই 100% দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 100% দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এবার জাস্ট মান বসায় দাও, 3 ইন্টু উপরে 0.2, নিচে হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 100%, তাহলে উপরে হচ্ছে 0.6, নিচে হচ্ছে 2.5, ঠিক আছে? এটা হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের আলাদা ক্লাসে দেখাবো। এখন শুধু নিয়ম দেখাচ্ছে, এখন হ্যান্ড ক্যালকুলেশনে আমরা যাব না। হ্যান্ড ক্যালকুলেশন বোঝার জন্য কিছু স্টেপ বাই স্টেপ আগাইতে হয়, বুঝে বুঝে আগাইতে হয়। এখন এলোমেলো দেখাবো না, জাস্ট নিয়ম দেখাচ্ছি কীভাবে করতে হয়। বুঝতে পারছো এটা? ওকে, 2 নাম্বার, আয়তন যদি 4/3 পাই আর কিউব হয় এই সমীকরণে আর এর মান পরিমাপে 2% ত্রুটি হলে ভি নির্ণয়ের ত্রুটি কত হবে? তাহলে এইবার দেখো সরাসরি পার্সেন্টে দেওয়া, তার মানে শতকরা ত্রুটি দেওয়া। আমার কি জাস্ট এখানে 2% দেওয়া, এখন জাস্ট আমার গুণ করতে হবে। কি গুণ করতে হবে? আয়তন নির্ণয়। আয়তন মানে কি? 4/3 পাই আর কিউব। তাহলে মাথায় কি? আর এর মাথায় 3 আছে, তো 3 দিয়ে গুণ করতে হবে। 3 ইন্টু 2% মানে হচ্ছে 6%, ঠিক আছে? কথা ক্লিয়ার? একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্রকৃত মান হচ্ছে 10.4 সেন্টিমিটার। শতকরা ত্রুটি কত? আমরা জানি আপেক্ষিক ত্রুটি হচ্ছে এর যে পরিমাপকৃত মানটা আছে এখান থেকে এর যে প্রকৃত মান সেটা মাইনাস করতে হবে, মানে এটা মাইনাস করতে হবে। তাহলে উপরে হবে 10.4 মাইনাস 10, যেহেতু শতকরা ত্রুটি চাইছে নিচে হবে 10.4 ইন্টু 100% করলে এখানে আমাদের আনসারটা চলে আসবে, রাইট? শতকরা ত্রুটি কি? উপর হচ্ছে পরম ত্রুটি আর নিচে হচ্ছে প্রকৃত মান। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিন্তু জানায় দাও। একটি বৃত্তের পরিমাপ্য ব্যাসার্ধ 5 প্লাস মাইনাস
2%। খেয়াল করো, এইবার আমাদের কিন্তু 2% বলছে। 1 নাম্বার অঙ্কটার সাথে এই অঙ্কের পার্থক্য খেয়াল করো। 1 নাম্বার অঙ্কে 2.5 প্লাস মাইনাস 0.2 ছিল, কোনো পার্সেন্ট কিন্তু ছিল না, যার কারণে আমরা এখানে 100 দিয়ে গুণ করছিলাম। এইবার আমাকে পার্সেন্ট বলে দিছে, সরাসরি প্রশ্নে কি বলে দিছে? পার্সেন্ট বলে দিছে, তাই আমি আর 100 দিয়ে গুণ করব না, আমি 100 দিয়ে গুণ করব না। আচ্ছা, ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত? ক্ষেত্রফল বলছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে এবার জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে। 2 ইন্টু ডেল আর ডিভাইডেড বাই আর, তাইলে 2 ইন্টু ডেল আর হচ্ছে 2% মানে 2, নিচে হচ্ছে 5, তাহলে 4/5 মানে হচ্ছে 4/5 মানে হচ্ছে 0.4, 4/5 মানে হচ্ছে 0.4। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে, আচ্ছা আমরা কি এখানে সরি আমাদের হচ্ছে হিসাবে মনে একটু ভুল হয়েছে, এখানে মনে হিসাবে ভুল হয়েছে একটু, মানে জাস্ট তুমি সিম্পলি করবা, তুমি জাস্ট মানগুলো এখানে বসাবা, এখানে হিসাবে ভুল হইতে পারে। 2% উপরে বসাবা, 5 নিচে বসাবা, আর 2 দিয়ে গুণ করবা, শেষ। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। পার্সেন্ট দেওয়া, তাই আমি 100 দিয়ে গুণ করলাম না, এটাই আনসার। ক্লিয়ার? নিয়ম ক্লিয়ার কিনা জাস্ট এটা বলো, নিয়ম ক্লিয়ার কিনা এটা বলো। ঠিক আছে, ওকে, এখানে মনে একটু গুণে ভুল হয়েছে। একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। এইবার কিন্তু আমাদের পার্সেন্ট বলে নাই, জাস্ট 0.1। ক্ষেত্রফল পরিমাপ, ক্ষেত্রফল মানে কি? স্কয়ার, তো 2 দিয়ে গুণ করতে হবে। উপরে ডেল আর, নিচে শুধু আর। 2 ইন্টু ডেল আর কত? 0.1, আর কত? 2, তাহলে উপরে 0.2, নিচে হচ্ছে 2, ভাগ করলে হবে, দেখো এটা যদি ভাগ করি, উপরে 1, নিচে হচ্ছে 10, তাহলে 0.1। ঠিক আছে, 0.2 দিয়ে 2 ভাগ করলে কত হবে? 10। এটা হচ্ছে আমাদের পার্সেন্ট ছাড়া, যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া নাই, তাহলে কি মোট মানটার সাথে পার্সেন্ট গুণ করতে হবে। কথা বুঝতে পারছো কি না? পুরো মানটার সাথে পার্সেন্ট গুণ করতে হবে না, পুরো মানটার সাথে কিন্তু 100% গুণ হবে, তাহলে এটার সাথে 100% গুণ করলে আনসার হবে 10%। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? পার্সেন্ট দিয়ে এখানে কেন গুণ করলাম? কারণ এখানে পার্সেন্ট দেওয়া নাই। আগেরটা কেন গুণ করি নাই? পার্সেন্ট দেওয়া ছিল। ইজি। কোনো বিজ্ঞানী একটি পরীক্ষার সময় 100 বার পাঠ নিলেন, ওই একই পরীক্ষার ওই মাপটি 400 বার পাঠ নিলে সম্ভাব্য ত্রুটি কত কম হবে? এরকম প্রশ্ন। তো যতবার আছে উপরে 100 বসাবা, নিচে 400 বসাবা, তাহলে 1/4 ভাগ কম হবে। এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, 1/4 হচ্ছে আনসার। ওকে, একটি লোহার গোলককে উত্তপ্ত করলে সর্বাপেক্ষা বেশি শতকরা পরিবর্তন দেখা যাবে কোথায়? আয়তনে, ক্ষেত্রফলে? এ হচ্ছে প্রশ্ন। তো আনসার হচ্ছে আয়তনে। কেন? কারণ আমরা জানি শতকরা ত্রুটির ক্ষেত্রে শুধু ব্যাসার্ধ মাথার মধ্যে পাওয়ার 1, তাই 1 দিয়ে গুণ হয়, ক্ষেত্রফলে 2 দিয়ে গুণ হয়, আর আয়তনে কি 3 দিয়ে গুণ হয়, তাই সবচেয়ে বেশি পরিবর্তন কোথায়? আয়তনে। কথা ক্লিয়ার? এগুলো ছোটো ছোটো এমসিকিউ আর কি, বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষায় আসা আমরা এগুলো নিয়ে আসছি আর কি, কালেক্ট করে নিয়ে আসছি। একই দৈর্ঘ্যের দুটি সরল দোলকের পিণ্ডদ্বয়ের ভর যথাক্রমে 50 গ্রাম ও 100 গ্রাম, এই দুইটি সরল দোলকের একই স্থানে পর্যায়কালের অনুপাত কত হবে? তাহলে বলছে তাদের ভর 50 গ্রাম 100 গ্রাম। আমরা জানি সরল দোলকের পর্যায়কাল t সমান 2π√L/g। যেহেতু একই স্থান, তার মানে এখানে g সেম। একই স্থান মানে কি? সেখানে g সেম। আর পর্যায়কাল ভরের উপর ডিপেন্ড করে না, তাহলে একটা 50 গ্রাম 100 গ্রাম যাই হোক, কোনো যায় আসে না, তাদের পর্যায়কালের অনুপাত কত হবে? 1:1 হবে, কারণ কি? স্থানটা সেম। কথা ক্লিয়ার? বুঝছো কিনা? এই টাইপের প্রশ্ন কিন্তু বুঝতে হবে। একটি স্ফেরোমিটারের চক্রাকার স্কেল 100 ভাগে বিভক্ত। স্কেলটিকে একবার ঘুরালে স্ক্রু 0.5 মিলিমিটার সরে যায়। স্ফেরোমিটারের লঘিষ্ঠ মান কত? এগুলো আসতে পারে। তো লঘিষ্ঠ গণনের সূত্র হচ্ছে পিচ ডিভাইডেড বাই মোট ভাগ সংখ্যা। আমাদের কি বলছে? মোট ভাগ সংখ্যা কত? 100 ভাগ। এখন পিচ বের করব কিভাবে? পিচ হচ্ছে স্ক্রুটির পূর্ণ আবর্তনে রৈখিক স্কেল বরাবর যে দ্রুত অতিক্রম করে তা হচ্ছে পিচ। এই মানটা কিন্তু দেওয়া, দেখো স্ক্রু কত মিটার সরে যায়? 0.5 মিটার সরে যায়, 5 মিলিমিটার। তাহলে উপরে
পিচের মান 0.5 মিলিমিটার, কত ভাগ 100, তাহলে 0.005 মিলিমিটার। এই হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন মানে হচ্ছে কোনো একটা যন্ত্র দিয়ে সর্বনিম্ন কতটুকু মাপা যায়। তাহলে আমরা নিচে কি কত ভাগের ভাগ করব, সর্বনিম্ন এতটুকু মাপা যায়। বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে এই মানটা পরীক্ষায় আসে, এই লঘিষ্ঠ গণনের মান বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে পরীক্ষায় আসে। মিটার স্কেলে কত, স্লাইড ক্যালিপার্সে কত, স্ফেরোমিটারে কত, এগুলো জিজ্ঞেস করে। স্ক্রু গজে কত, মুখস্থ রাখলে ভালো। মিটার স্কেলে 1 মিলিমিটার, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ আর স্ফেরোমিটারে 0.01 মিলিমিটার। সেন্টিমিটারে বললে 10 দিয়ে আমরা হচ্ছে কী করবো, 10 দিয়ে ভাগ করে নিব, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে যে সেন্টিমিটারতে চাই 10 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, কথা বুঝতে পারছো কি? 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার, তাহলে সেন্টিমিটার আর মিটারের মিলিমিটার মানে কি 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। মিলিমিটারটা মুখস্থ রাখবা, বাকিটা পরীক্ষায় বের করতে পারবা। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি একটা বই থেকে দেখাই দিই কোন অঙ্কটা এবার মেডিকেল আসছিল। মেডিকেল একটা অঙ্ক আসছিল, এগুলো সব কিন্তু আমরা পড়ে ফেলছি। এই যে এই অঙ্কটা মেডিকেল আসছিল, একটি গোলকের পরিমাপের ব্যাসার্ধ 5.3 ± 0.1 হলে আয়তনে শতকরা ত্রুটি নির্ণয় করো। দেখো আমরা কিন্তু এটা ইজিলি করতে পারবো। এখন আয়তন বলছে, তার মানে 3 দিয়ে গুণ হবে, উপরে ডেল আর, নিচে হচ্ছে শুধু আর, তাহলে 3 ইন্টু এই যে উপরে 0.1, নিচে হচ্ছে 5.3, তাহলে উপরে হবে 0.3, নিচে হবে 5.3। আর শতকরা বলছে, তার মানে 100% দিয়ে গুণ করতে হবে। এই তো আমাদের আনসার। ঠিক আছে, ওকে, হ্যান্ড ক্যালকুলেশন দেখা দিলেই হয়ে যাবে। ওকে, একজন বলছে ভাইয়া 5 নংটা আরেকবার বলার জন্য। দেখি 5 নংয়ে কী ছিল আমাদের। 5 নংটা আরেকবার বলার জন্য একজন জিজ্ঞেস করছো। একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2 ± 0.1 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত? আচ্ছা, ক্ষেত্রফল মানে কি? এটা স্কয়ার, ক্ষেত্রফল মানে হচ্ছে স্কয়ার, তাহলে 2 দিয়ে গুণ হবে, উপরে ডেল আর, নিচে হচ্ছে শুধু আর, তাহলে 2 ইন্টু এখানে দেখো 0.1 আর এখানে হচ্ছে কি 2। ঠিক আছে, তো যদি আমরা ভাগ করি 0.2 আর হচ্ছে 2, বুঝতেছো কি না? কাটাকাটি করলে 1/10, যেহেতু এখানে কোনো পার্সেন্ট নাই, তার মানে শতকরা ত্রুটির ক্ষেত্রে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100%, 100%, 100%, তাহলে আমাদের 1/10 ইন্টু 100%, তাহলে আনসার হচ্ছে 10%। বুঝছো কি না? বুঝতে পারছো? ইজি তো। ঠিক আছে, প্লাসের মানি কেন নিচ্ছেন বারবার? এটাই নিয়ম, নিয়ম এইটা। তুমি ত্রুটি বের করতে গেলে সবসময় প্লাসের মানটাই নিবা। প্লাস মাইনাস দেওয়া থাকলেও তুমি প্লাসের মানটাই নিবা, মাইনাসের মানটা নিবা না। ঠিক আছে, এটা দিয়ে বোঝায় যে এত % শতকরা ত্রুটি হয়েছে। শতকরা ত্রুটি যেহেতু বলছে, তুমি তো মাইনাসে আনসার করবা না। তুমি কি বলবা যে -5% ত্রুটি? না, 5% ত্রুটি। শতকরা বললে প্লাসেই বলতে হবে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের ভৌত জগত পরিমাপ। আমরা যদি আমাদের ক্লাস নোটটা শুরু থেকে দেখাই কি কি পড়াইছি আজকে। ভৌত জগত পরিমাপ আমাদের 1 ঘন্টা 40 মিনিটের ক্লাসে আমরা কি কি পড়ালাম আজকে। পুরো বইটাকে আমরা কিন্তু এই নোটে সামারাইজ করে নিয়ে আসছি। শুরুতে বইয়ের যেই 2 থেকে 3 পেজ, তারপর এখানে সামারি করা আছে। এরপর ধারণা, অনুকল্প, স্বীকার্য, নীতি, তত্ত্ব, সূত্র সব কিছু এখানে আমরা একদম বুঝিয়ে দিছি A to Z, কনফিউশনের কোনো সুযোগ নাই, এবং সেটা নোটও আছে এখানে। এরপর বইয়ের 2 পেজের পর এখানে সামারি করা। এরপর আমরা মৌলিক রাশিগুলো পড়ছি, 9 ধার রাশি। তারপর দৈর্ঘ্যের এককগুলো খুব ভালো মতো পড়ছি, দৈর্ঘ্যের কী কী মান আসতে পারে সকল ধরনের পর আমরা পড়ছি। এরপর হচ্ছে আমরা মাত্রা একক কীভাবে বের করে এগুলো একদম শিখাই দিয়েছি, 60টা ছিল টোটাল। এরপর বিজ্ঞানীর আবিষ্কারগুলো গুরুত্বপূর্ণ, এবং লাস্টে আমরা ত্রুটি পড়ে ত্রুটির অঙ্কগুলো করছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মেনশন করে দিবা। যারা কোর্সে ভর্তি হও নাই, কোর্সে ভর্তি যেতে পারো। আসসালামু আলাইকুম।